ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে কিছু একটা শুনে তিনি চিৎকার করে বললেন, কখন, কিভাবে? এত উপর থেকে পড়লে তো বাঁচা কোনো আশাই নেই। নিচে নদীর জলের এত কারেন্ট, তোদেরকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। প্রচন্ড উত্তেজনায় ফোনটা কেটে দিয়ে সেটাকে বিছানায় ছুঁড়ে দিয়ে হাঁপাতে লাগলেন তিনি। হাতের কাচের গ্লাসটা দেওয়ালে ছুঁড়ে মারলেন। ঝনঝন করে শব্দ করে সেটা ভেঙে গেল। নিষ্ফল আক্রোশে তিনি বললেন, সব সব শেষ হয়ে গেল। হাতের কাছে এসেও আমি কিছুই করতে পারলাম না। দু হাতে নিজের রক চেপে মেঝেতে বসে পড়লেন রাজা। ঘড়ির কাঁটায় টিক টিক শব্দ হচ্ছে। এই সময় তার ফ্ল্যাটের বাইরে কলিং বেল বেজে উঠল। বিরক্তি চেপে উঠে দাঁড়ালেন রাজা। দরজা খুলে কাকে যেন দেখতে পেয়ে বললেন, তুমি? নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। প্রথম পর্বে আপনারা শুনেছেন বিনায়ক স্যারের অন্তর্ধানের ঘটনা এবং বিনায়ক স্যারের ফ্ল্যাট থেকে পাওয়া সেই পুঁথিটা, যার মধ্যে আঁকা রয়েছে একটি ইলুমিনাটি চিহ্ন। সেই পুঁথিতে ইলুমিনাটি চিহ্ন এলো কোত্থেকে, আর বিনায়ক স্যারকে অন্তর্ধানী বা কে করল? সবটা জানতে হলে শুনতে হবে পাশুপথ রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তবে এখনো যারা প্রথম পর্বটি শোনেননি তাদের কাছে আমার অনুরোধ, আগে প্রথম পর্বটি শুনে নিন। এছাড়াও রণজয় সিরিজের বাকি গল্পগুলো শোনার জন্য চেক আউট করতে ভুলবেন না রণজয় সিরিজের প্লেলিস্টটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে অথবা ওপরের দেওয়া আই বাটনে। চ্যানেলের প্রতিটি গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না যেন। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের 70% শ্রোতা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, অথবা সাবস্ক্রাইব করলেও পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলে যাচ্ছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আর বেশি কাল বিলম্ব না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন। লেখিকা শতরূপা শাসমলের কলমে পাশুপথ রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তোমায় অনেকবার বলেছি রনু, তুমি কোনোদিনই আমাকে এলাহাবাদ নিয়ে যাওনি। আমার বহুদিনের ইচ্ছে প্রয়াগের কুম্ভ মেলাতে যাওয়ার। এবারে যখন একটা সুযোগ এসেছে, আমি কিন্তু বলে দিলাম এবারে আমি যাবই। দেখো প্রীতি, তুমি ভালো করেই জানো যে গত বছর থেকে আমি সত্যি মানসিক দিক থেকে একদম ভালো নেই। বিনায়ক স্যার ওইভাবে কোথায় চলে গেলেন হঠাৎ, তার আর কোনো রকম সুরাহা হলো না। এখন এসব ভালো লাগছে না একদম। রণজয় সোজা স্টাডিতে চলে যাচ্ছিল। পেছন থেকে প্রীতি ওকে কাঁধে হাত দিয়ে বলল, মন ভালো নেই সেই জন্যই তো বলছি রণ, এভাবে একভাবে বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এভাবে চললে কি করে সবটা ঠিক হওয়া সম্ভব বলো তো? দেখো, এই পৃথিবীটা না বড্ড ছোট। যদি স্যার বেঁচে থাকেন, স্যারকে ঠিক খুঁজে পাওয়া যাবেই। সেই বিশ্বাসেই বোধহয় বেঁচে আছি, আর সেই বিশ্বাসেই রিনি প্রতিদিন আমায় ফোন করে জানতে চায় যে স্যার ফিরেছেন কিনা। কথাটার শেষের দিকে রণজয়ের গলা ধরে এলো। একটা কথা সত্যি, বিনায়ক স্যার রণজয়ের জীবনে যে কতখানি তা সত্যি রণজয় ছাড়া কেউ জানে না। বিনায়ক স্যারের এইভাবে হারিয়ে যাওয়াটা সে কোনোদিনও মেনে নিতে পারবে না। প্রীতি আবার বলল, সুজিত, তিথি এরা সবাই যাচ্ছে। সুজিতের শাশুড়ির ইচ্ছে কুম্ভ মেলা যাওয়ার। বয়স হয়েছে, অনেকদিন স্বামী হারা, একমাত্র মেয়ে তিথি। সুজিতের তো সময় হয়ে ওঠে না, এবারে বহু কষ্টে সময় বের করেছে। মোটামুটি 10 দিনের ট্রিপ, যেতে আসতে 2-4 দিন আর মাঝে 6 দিন। তিথি অনেক করে আমায় বলছে ওরা আজ বিকেলেই টিকিট কাটবে, আমাদেরটাও কেটে নিতে বলছি তাহলে। এবার আর রণজয়ের উত্তরের অপেক্ষা না করেই
প্রীতি চলে গেল। রণজয়ের খুব একটা ভালো লাগছিল না। আজ ওর অফ ডে, ওয়েদারটাও খুব একটা ভালো না। সকাল থেকে মেঘ করে আছে, কিন্তু এতটুকু বৃষ্টি নেই। তার উপরে আজ যেন ঠান্ডাটা একটু বেশি। বৃষ্টি হয়ে গেলে আর দেখতে হবে না। রণজয় স্টাডিতে ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। রণজয়ের এই ঘরটা নিজস্ব। প্রীতি এদিকটায় খুব একটা আসে না বললেই চলে। এখানে ও ছোটখাটো একটা লাইব্রেরি গড়ে তুলেছে। মোটামুটি সব ধরনের বই এখানে রয়েছে। পড়াশোনা করাটা ওর একটা নেশা। টেবিলে পড়ে থাকা একটা ফিজিক্সের মোটা বইয়ের মধ্যে কিছুক্ষণের মধ্যেই ও ডুবে গেল। 3 দিন পরে প্রীতি ওদের জিনিসপত্রগুলো প্যাকিং করতে করতে বলল, মোটামুটি সব জিনিস নিয়ে নিয়েছি। এই তুমি একবার চোখ বুলিয়ে নাও, আর যদি কিছু লাগে। রণজয় অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। অন্যমনস্কভাবে বলল, ওতেই হবে। প্রীতি আর কিছু না বলে বলল, তাহলে ঠিক আছে, আমি ক্যাব বুক করে দিয়েছি, ঠিক বিকেল 5টায় চলে আসবে। শোনো, আমি একটু বেরোচ্ছি, তুমি ভিতর থেকে দরজাটা দিয়ে দাও। প্রীতি বেরিয়ে গেল। এই সময় রণজয়কে সুজিত ফোন করল। রণজয় ফোনটা রিসিভ করতেই সুজিত বলল, কি রে রণ, এখনো মন খারাপ করে থাকবি? চল, দেখবি ভালো লাগবে। রণজয় বলল, তুই হঠাৎ ট্রেনের টিকিট কাটলি কেন? প্লেনেরটাই কাটতে পারতি, একদিনে পৌঁছে যাওয়া যেত। না রে, আমার শাশুড়ির হার্টের প্রবলেম, প্লেনে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, তোরা রেডি হ, একেবারে ট্রেনে দেখা হবে। রাত 9:30 হাওড়া থেকে প্রয়াগরাজ এক্সপ্রেস ছাড়ল। ফার্স্ট ক্লাস দুটো কূপে ওরা দুটো ফ্যামিলি। রণজয়দের কূপটাতে অবশ্য আরেকজন শিখ সর্দারও আছেন। আপার বার্থে সিট। রণজয়ের দিকের আপার বার্থটা অবশ্য খালিই আছে। ট্রেনে উঠেই জবরদস্ত একখানা ঘুম লাগিয়েছেন। রণজয় দেখল প্রীতিও তার বার্থে শুয়ে বোধহয় ঘুমিয়েই পড়েছে। কিন্তু রণজয়ের চোখে ঘুম নেই। নানান চিন্তা মাথায় বোঝা হয়ে রয়েছে। ও শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে লাগল। এইভাবে নানা চিন্তা করতে করতে কখনো ঘুমিয়ে পড়েছে ও নিজেও জানে না। হঠাৎ ওর মনে হলো সেই সর্দারজি যিনি আপার বার্থে শুয়েছিলেন তিনি নেমে এসেছেন। হাতে একটা আবছা ফটোগ্রাফ। তিনি রণজয়কে ফটোটা দিয়ে কিছু একটা বললেন। রণজয় অবাক হয়ে দেখল সেই ছবির লোকটা আর কেউ নন, বিনায়ক স্যার। ও কিছু জিজ্ঞেস করার আগেই সেই সর্দারজি ওকে জোরে ঝাঁকুনি দিতে দিতে কিছু একটা অস্পষ্ট ভাষায় বললেন। ক্রমেই ঝাঁকুনি আরো বেড়ে চলল, আরো আরো। রণজয়ের ঘুমটা ভেঙে গেল। ও উঠে বসে দেখল সকাল হয়ে গেছে, আর প্রীতি ওকে ডেকে কিছু একটা বলছে। ও ভালো করে চোখ মুছে দেখল সুজিতের শাশুড়ি এসেছেন। ওকে দেখে সস্নেহ সুরে বললেন, কাল ভালো করে আলাপ করা হয়নি বাবা, রাত হয়ে গিয়েছিল তো তাই আর আসিনি। রণজয়ের মনে পড়ল কাল ওরা জ্যামে ফেঁসে গিয়ে স্টেশনে অনেকটা সময় লাগিয়েছে। ট্রেন ছাড়তে প্রায় মিনিট 10 বাকি ছিল। সুজিতেরা আগেই ট্রেনে উঠে পড়েছিল। ওরা পরে নিজেদের কূপটা খুঁজে নিয়ে এসে পোশাক বদলে শুয়ে পড়েছিল। সুজিত এসে শুধু একবার দেখে গেছে, তাই কারো সাথে তেমন কথাবার্তা হয়নি। তাই বোধহয় সুজিতের শাশুড়ি রণজয়ের সাথে আলাপ করতে এসেছেন। সুজিতের শাশুড়ি একটু কুণ্ঠিত স্বরে বললেন, তোমার ঘুমের ডিস্টার্ব করলাম না তো? না না মাসিমা, এমন কিছুই নয়। এমনিতেও আমার খুব ভোরে ওঠাই অভ্যেস। আপনি প্লিজ বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। রণজয় দরজাটা খুলে বেরিয়ে গেল। মিনিট 15 পরে রণজয় এসে দেখল প্রীতি খুব জমিয়ে নিয়েছে সুজিতের শাশুড়ির সঙ্গে। ওপাশের কূপ থেকে তিথি আর সুজিত এসেছে। ছোট ছোট কাগজের কাপে টি ব্যাগ ডোবাতে ডোবাতে সুজিত বলল, গুড মর্নিং রণ, চা খাবি তো? এনে।
এই বলে রণজয়ের দিকে একটা কাপ বাড়িয়ে ধরল সুজিত। রণজয় একটু হেসে কাপটা নিয়ে বলল, কাল রাস্তায় এত জ্যাম যে আরেকটু দেরি হলেই ট্রেনটা মিস হয়ে যেত। সুজিত বাকি কাপগুলো সবাইকে দিয়ে নিজে একটা কাপ নিয়ে লম্বা একটা চুমুক দিয়ে বলল, আচ্ছা রণ, তুই অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করিস? রণজয় একটু অবাক হয়ে বলল, না, কিন্তু কেন বলতো? আমি বিশ্বাস করি। ইভেন এই বিষয়টা নিয়ে একটু আদ্র পড়াশোনাও করেছি। দেখি তোর হাতটা দে। এই বলে সুজিত রণজয়ের সম্মতির অপেক্ষা না করেই ওর হাতটা নিজের দিকে টেনে নিল। তারপর গম্ভীরভাবে বলতে থাকলো, রবিটা বেশ ভালো, চাকরিতে পদোন্নতি, আগামী বছরের শেষের দিকে, আয়ুরেখা মণিবন্ধ ছুঁয়েছে, দীর্ঘ এবং সুস্থ জীবন, সম্ভবত আগামী বছরের দিকে সন্তান লাভ। রণজয়ের হাতটা ছেড়ে দিয়ে কাপের শেষ চাটুকু এক চুমুকে খেয়ে খালি কাপটা ডাস্টবিনে ফেলে বলল, আমার কথা একটাও ভুল হওয়ার নয়, সব মিলে যাবে দেখবি। রণজয় দেখল প্রীতি একটু লজ্জা লজ্জা মুখ করে বসে আছে, আর তিথি আর মাসিমা মুখ টিপে হাসছেন। ও বলল, শোন, এগুলো না কিছু কমন ফ্যাক্টর, সব জ্যোতিষীরাই বলে। 10টা বললে একটা তো মিলবেই। প্রথম 2-1টা বলার পরেই এই দুর্বল, শনি বকরি, রবিতে রাহু গ্রাস করেছে, 25,000 টাকা দিয়ে রক্তপ্রবাল পড়ুন, অল বোগাস। সুজিত সেসব কথায় কান না দিয়ে আবার রণজয়ের ডান হাতটা টেনে নিয়ে মনোযোগ সহকারে বলল, রণ, একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি, এবছর তোর বহু পুরনো কোনো ফ্রেন্ড বা রিলেটিভের সাথে হঠাৎ দেখা হবে। রণজয় সুজিতের পিঠে আলতো একটা চাপড় দিয়ে বলল, তুই এবার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে অ্যাস্ট্রোলজার হয়ে যা, ভুজুং ভাজুং দিয়ে অনেক কামাতে পারবি। ওর কথায় সুজিত কিছু একটা বলতে উত্তর দিতে যাচ্ছিল, এমন সময় ওদের ব্রেকফাস্ট চলে এলো। সুজিত সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টে সেদিকে হাত বাড়িয়ে ডাবল ডিমের অমলেটের কিছুটা মুখে পুরে চিবোতে চিবোতে বলল, কথাগুলো যখন মিলবে তখন আমার কথাগুলো মনে পড়বে, দেখে নিস। রণজয় সে কথার জবাব না দিয়ে এক মনে ব্রেকফাস্ট খেতে লাগলো। ওরা যখন এলাহাবাদ পৌঁছালো তখন ঘড়িতে রাত 10টা। ট্রেন থেকে নেমে ট্যাক্সি করে ওরা যখন হোটেলে পৌঁছে ডিনার করে যখন ঘুমোতে গেল তখন 11:45 বাজে। পরদিন খুব সকালবেলা রণজয়ের ঘুম ভাঙল। প্রীতি তখনও অঘোর ঘুমে। ও বিছানা ছেড়ে স্লিপারটা পায়ে গলিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। সাদা কুয়াশায় মোড়া প্রচণ্ড ঠান্ডার চাদরে পুরো শহরটা ঢেকে আছে। কাল গুগল করেও দেখেছিল ওরা যেখানে আছে সেখান থেকে মূল মেলা অর্থাৎ প্রয়াগ প্রায় 2 কিলোমিটার। আগামীকাল কুম্ভ মেলা শুরু হচ্ছে। কাল একদম ভোর 4টের সময় রওনা দিতে হবে। প্রতিবারই এখানে অনেক মানুষের সমাগম হয়। পুণ্যার্থীদের ঢল নামে। মানুষের বিশ্বাস এই সময়ে প্রয়াগে স্নান করলে সব পাপ ধুয়ে যায়। রণজয় এসবে যে খুব একটা বিশ্বাসী তা নয়, কিন্তু ঘুরতে ফিরতে ওর সবসময়ই ভালো লাগে। আসলে ও মনে মনে একটা পাথর চাপা কষ্ট পুষে রেখেছে, বিনায়ক স্যারের এইভাবে হারিয়ে যাওয়ার কষ্ট। তাহলে কি স্যার সত্যিই নিজে থেকে কোথাও চলে গেলেন? সেই জন্যই হয়তো। গুড মর্নিং রনু। প্রীতির ডাকে ও পেছন ফিরে তাকালো। প্রীতি ঘুম ভেঙে ওকে খুঁজে না পেয়ে ব্যালকনিতে চলে এসেছে। কি এত ভাবছো? ওর কাঁধে আলতো করে একটা হাত ছুঁয়ে প্রীতি জিজ্ঞাসা করল। রণজয় একটু হাসার চেষ্টা করে বলল, কিছু না, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট খেতে নিচে যাব, ওখানে সুজিতেরাও আছে, অনেক আড্ডা হবে। প্রীতি চলে গেল। হঠাৎ করে রণজয় যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রীতি হয়তো তার মনের ভাবটা বুঝতে পেরে যেত। তাতে যে ওর খারাপ লাগতো না তাও কি আর
হলক করে বলতে পারে? ওরা যখন রেডি হয়ে নিচে নামলো তখন অলরেডি সুজিতের দুবার ফোন করা হয়ে গেছে। ওরা নামতেই তিথি বলল, আরে তোমরা এত দেরি করলে কেন? তোমাদের অপেক্ষায় বসে বসে সুজিত বোধ হয় ওই 1 লিটার মতো কফি শেষ করে ফেলেছে। রণজয় বলল, সরি তিথি, আসলে আমাদের বাথরুমে গরম জল আসছিল না, তারপর ম্যানেজারকে ফোন করে ডেকে গরম জলের ব্যবস্থা করতেই অনেকটা সময় চলে গেল। তোমরা প্লিজ শুরু করো, ব্রেকফাস্ট অর্ডার করে নাও। তিথি মাথা নেড়ে কাউন্টারে চলে গেল। রণজয় দেখল সুজিতের শাশুড়ি গায়ের শালটাকে ভালো করে টেনে নিতে নিতে বললেন, বাবা যা ঠান্ডা পড়েছে, উফ, ঠান্ডা এবার জমে না যায়। প্রীতি বলল, এ আর কি ঠান্ডা মাসিমা, এই ঠান্ডায় কালকে যখন ওই বরফ ঠান্ডা জলে স্নান করবে সেই পরিস্থিতিটা একবার ভেবে দেখুন। মাসিমা বললেন, সে তা যা হয় হবে, স্নান তো করবই। জীবনের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হ্যাঁ, এখন যদি প্রয়াগে স্নান করে কিছুটা পাপস্খলন না করি তবে আর কবে করব। প্রীতি কিছু বলার আগে দেখল তিথি ফিরে এসেছে। চেয়ার টেনে বসতে বসতে মায়ের কথার সূত্র ধরে বলল, সারা জীবন কারো ক্ষতি না করে অতি সাধারণ জীবনযাপন করার পরেও তোমার এত পাপ বোধ জাগলো কেন? হ্যাঁ, আর তাছাড়া তুমি আমাকে শিখিয়েছ ঠিক আর ভুলের তফাৎ। সারা জীবন কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে আজ তোমার মনে হচ্ছে ওই প্রায় হিমাঙ্কের কাছে পৌঁছানো নদীর জলে স্নান করে তোমার পাপ মুক্তির প্রয়োজন। আমি তোমায় বলে রাখছি মা, তোমায় এখানে এনেছি কুম্ভ মেলা দেখাতে, অন্য কিছু করতে নয়। মাসিমা একটু ম্লান হেসে বললেন, জীবনে পাপ পুণ্যের হিসেব কি আর এত সোজা? এখন এসব কথা বুঝতে পারবি না, আগে বুড়ি হ, মাথার 2-1টা চুল পাকুক, আমি মরি, তারপর তো সব বুঝবি। তিথি একটু মুখটা বেজার করে বলল, রিটায়ার করার পরে তোমার এই মরে যাব কথাটা একটু বেশি হয়েছে দেখছি। সবসময় বাজে কথা না বললেই নয় না তোমার? সুজিত এক মনে খাচ্ছিল, প্রসঙ্গ এড়াতে তাড়াতাড়ি বলে উঠল, আচ্ছা মা, এই কুম্ভমেলার ইতিহাসটা কি? মানে কবে থেকে শুরু হয়েছিল, কেন হয়েছিল? রণ, জানিস তো আমার শাশুড়ি মার কিন্তু এসব বিষয়ে অনেক জ্ঞান। অঙ্ক নিয়ে পোস্ট ডক্টরেট করলে কি হবে, বিভিন্ন বিষয়ে ওনার অসামান্য দক্ষতা। হ্যাঁ রে। সুজিতের শাশুড়ি একটু কুণ্ঠার সঙ্গে বললেন, না না বাবা, তেমন কিছু না, আসলে পড়াশোনা করতে ভালো লাগে, তাই ওটা নিয়েই থাকি। এতদিন কলেজে পড়িয়েছি, তিথিও কাছে ছিল, এরপর তিথির বিয়ে হয়ে গেল, ওর বাবাও চলে গেলেন, এখন একা একা এসব নিয়েই আছি। রণজয় বলে উঠল, এ তো বেশ ভালো কথা। তাহলে মাসিমা, ওর মতো আমরাও এই কুম্ভ মেলার ইতিহাস শুনতে বেশ ইন্টারেস্টেড, প্লিজ বলুন না। শোনো বাবা, কুম্ভ মেলা নিয়ে পৌরাণিক কাহিনীর 2টো ভাগ রয়েছে। প্রথমটা হলো সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের ভাণ্ড উঠে আসে, তখন প্রভু ব্রহ্মা সেই পাত্রটি নিয়ে পালাবার চেষ্টা করেন, কিন্তু যেহেতু সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুর 2 দলেরই সমান প্রচেষ্টা ছিল, সেহেতু রাক্ষসেরা পিতামহ ব্রহ্মার পেছনে তাড়া করেন। এই সময় 4 ফোঁটা অমৃত এলাহাবাদ, নাসিক, হরিদ্বার এবং ইন্দোরে পড়ে। তখন থেকেই এই 4টি স্থানে কুম্ভ মেলা হয়। আরেকটা মতবাদ এই কাহিনীর মতোই, তবে একটু আলাদা। সেখানে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত ভাণ্ড উঠে আসে, তখন দেবতারা রাক্ষসদের চোখ এড়িয়ে তা নিয়ে পালিয়ে আসার সময় রাক্ষসদের তাড়ায় অমৃত ভাণ্ড থেকে 4 ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায়। সেখানে তৈরি হয় একটা নদী, যা হলো এখনকার গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থল। মনে করা হয় এই 3টি নদীর মিলিত রূপ এখন প্রয়াগরাজে অবস্থিত।
আর এখানেই কুম্ভ মেলা বসে। মোটামুটি 640 সালে হিউয়েনসাং যখন ভারতে আসেন তখন তিনি এই কুম্ভ মেলা দেখেছিলেন। প্রয়াগে পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধনের উদ্যোগে কুম্ভ মেলা আয়োজিত হচ্ছে। পরে হিউয়েনসাং তার বইটিতে এটি লিপিবদ্ধ করে গেছেন। তার মানে বুঝতে পেরেছ তো কুম্ভ মেলা কত প্রাচীন এবং ঐতিহ্যশালী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান ঠিক থাকে তখন কুম্ভ মেলা হয়। তবে শুধু এলাহাবাদ নয়, হরিদ্বার, নাসিক এবং ইন্দোরেও কুম্ভ মেলা হয়। মাসিমা দম নেওয়ার জন্য থামলেন। প্রীতি বলল, এখানে যা ঠান্ডা পড়ে দেখছি, কাল কুম্ভ মেলায় যেতে পারলে হয়। উফ, এখন প্রায় 11টা বাজে, এখনো ঠিক করে রোদ বের হয়নি পর্যন্ত। সুজিত বলল, এইভাবে জড়সড় হয়ে বসে না থেকে একটু ঘুরে ফিরে চারদিকটা দেখলে তো হয়। আসলে পুলিশের চাকরি করে ডিউটিতে এমন অভ্যস্ত হয়ে গেছি, একদিনও বসে থাকতে ভালো লাগে না। চল সব একটু ঘুরে আসি, এসে লাঞ্চ করব। তিথি আপত্তি জানিয়ে বলল, আমি কোথাও যাব না, তোমরা যাও, আমি এবার ঘুমাবো। মা, তুমি যাবে তো যাও। মাসিমাও যেতে চাইলেন না। দেখা দেখি প্রীতিও হোটেলেই থেকে গেল। সুজিত আর রণজয় বেরিয়ে পড়ল। এখন একটু হালকা রোদ বেরিয়েছে। হোটেল থেকে বেরিয়ে ওরা একটু হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এগিয়ে এলো। এটা একটা বাজার। নিত্য ব্যবহারের সব জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে এই বাজার। সেখানে ছোট একটা পানের দোকানে দাঁড়িয়ে সুজিত সিগারেট কিনল। তারপর সেটা ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, সত্যি কথা বলতে এটার জন্যই বেরিয়ে আসা। কদিনে একটাও সিগারেট খাইনি। তিথির সামনে খেলেও শাশুড়ির সামনে তো আর এসব খাওয়া যায় না। রণজয় বিজ্ঞের মতো মাথা নাড়ল, বলল, জটিল সমস্যা। তোদের মতন চেইন স্মোকারদের পক্ষে ব্যাপারটা সত্যি খুব বেদনাদায়ক। সুজিত বলল, মজা মারছিস মা? তবে জেনে রাখ। সুজিত কিছু বলার আগেই গঙ্গা মাইয়া কি জয়, গঙ্গা মাইয়া কি জয় শব্দে ওর কথাগুলো চাপা পড়ে গেল। একদল সাধু চলেছেন কুম্ভ মেলার উদ্দেশ্যে। ওখানেই এখন কয়েকদিন থাকবেন। রণজয় সেদিকে তাকালো। এই সন্ন্যাসীদের পরনে তেমন কিছু নেই, শুধু নিম্নাঙ্গে একখণ্ড কাপড়, চুলে লম্বা লম্বা জটা, গায়ে সাদা সাদা সম্ভবত ছাই মাখা। হঠাৎ সেদিকে তাকিয়ে ওর একজনকে খুব চেনা চেনা মনে হতে লাগলো। খুব 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 চেনা। কিরে, ওদিকে তাকিয়ে কি দেখছিস? কতক্ষণ ধরে ডাকছি, চল এবার ফিরতে হবে। রণজয় বলল, সুজিত জানিস, আমি সন্ন্যাসীদের মধ্যে একজনকে দেখলাম, খুব চেনা মনে হলো। সারা মুখে ছাই মাখা, তবু আমার চিনতে ভুল হয়নি। ওই সন্ন্যাসীর মুখের আদলটা খানিকটা বিল্টুর মতন। সুজিত অবাক হয়ে বলল, বিল্টু মানে তোর ভাই, যে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল? রণজয় ঘাড় নেড়ে সম্মতি দিল। সুজিত বলল, কোথায়, কোন দিকে রয়েছে বিল্টু? রণজয় কিছু বলার আগেই দেখল ইতিমধ্যে সেই সন্ন্যাসীদের দলের সঙ্গে আরো নতুন একদল সাধু এসে মিশেছে। তাই নতুন করে আর কাউকে চেনার উপায় নেই। ও ছুটতে উদ্যত হতেই সুজিত ওর হাত ধরে বলল, রণব, বোকামি করিস না। ওই সাধু যদি বিল্টুও হয় তাহলে এখন ওকে ধরতে পারবি না। তার চেয়ে একটা কাজ করা যেতে পারে, চল হোটেলে যেতে যেতে বলছি। ওরা ফেরার পথ ধরল। সুজিত বলল, দেখ রণব, ধরা যাক তুই যাকে দেখেছিস সে বিল্টু। আমি এটুকু বলতে পারি, এই কুম্ভ মেলায় যেসব সাধু সন্ন্যাসীরা রয়েছে তারা অন্তত মেলা শেষ হয়ে যাওয়া পর্যন্ত থাকে। তাহলে একটা কাজ করা যেতে পারে, লোকাল থানায় ফোন করে ওদের কাছ থেকে হেল্প নিলে কাজটা মোটামুটি সোজা হবে। কারণ যেটা জানা যাচ্ছে, গত বছরগুলোর তুলনায় এবছরে কুম্ভ মেলায় অনেক বেশি মানুষের সমাগম হবে। সেক্ষেত্রে তোর কাজ অনেকটা সহজ হবে। রণজয় স্থির দৃষ্টিতে সুজিতের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, না রে, এ ব্যাপারে আমার কোনো হেল্প লাগবে না।
ওই সন্ন্যাসী যদি সত্যিই বিল্টু হয়, তাহলে সারা পৃথিবীর মানুষও যদি এই মেলায় আসে, তাহলেও আমি ওকে একাই খুঁজে বের করব। সুজিত অবাক হলেও আর কিছু বলল না। ও ভালো করেই জানে রণজয় একবার কোনো ব্যাপারে না করলে তা হ্যাঁ করানোর সাধ্য স্বয়ং ঈশ্বরেরও নেই। ওরা হোটেলে ফিরে লাঞ্চ করে নিল। তারপর সবাই মিলে গোল হয়ে বসল। সুজিত এক প্যাকেট তাস বের করল ওর ব্যাগ থেকে। সবাই মিলে তাস খেলতে লাগল। রণজয় কিছুতেই তাস খেলায় মনোযোগ দিতে পারছিল না। শেষমেশ খেলাটা ঠিক জমল না দেখে ও উঠে গেল। প্রীতি আর তিথি মিলে এটা ওটা গল্প করতে লাগলো। রণজয় নিজের ঘরে গিয়ে শুয়ে শুয়ে অনেক কথা ভাবতে লাগলো। আজ অনেকগুলো বছর আগের কথা। সেটা 2008 সাল। ও কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছে তখন। বিল্টুর সামনে এইচএস পরীক্ষা। মাধ্যমিকের রাজ্যে 4th হওয়া বিল্টুর উপর বাড়ির লোকের অনেক আশা। সবাই জানে এবারেও ভালো রেজাল্ট করবে। ওদের বাড়ির সবচেয়ে নির্জন জায়গা, দোতলায় কোণার দিকের ঘরটা ছিল বিল্টুর। পাশের ঘরেই রণজয় থাকত। পরীক্ষার আর 3 দিন বাকি। একদিন সকালে বিল্টুকে ডাকতে গিয়ে ওর মা দেখল ওর ঘরে বিল্টু নেই। সারা ঘর খোঁজাখুঁজি শুরু হলো। তারপর সারা পাড়া, বন্ধুদের বাড়ি, সব জায়গায় কোথাও বিল্টু ছিল না। পরে রণজয় ওর কেমিস্ট্রি বইয়ের ভেতর এক টুকরো কাগজ পেয়েছিল। মাকে লেখা একটাই কথা, মা চললাম। এরপরে আর কিছু লেখা নেই। কোথায় গেল, কেন গেল, কোনো রহস্যের সমাধান হয়নি আজও। তারপর ওর চিন্তায় মা ক্রমশ অসুস্থ হতে থাকলেন। শরীর ভাঙতে লাগলো। এরপর মা আর বেশি দিন বাঁচেননি। রণজয় একটা দীর্ঘশ্বাস ফেলল। এই সন্ন্যাসী কি বিল্টু, নাকি সত্যি ওর মনের আর চোখের ভুল? রণজয় ওর পার্স থেকে একটা ফটো বের করল। অনেকদিন আগে কোনো একটা অনুষ্ঠানের দিন তোলা হয়েছিল। ছবিটা প্রায় নষ্ট হয়ে এসেছে। বাবা, মা, ও আর বিল্টু। ওর সাথে মায়ের চেহারার অদ্ভুত মিল। সেই ফর্সা ছিপছিপে নাতি দীর্ঘ শরীর, কোঁকড়া কোঁকড়া চুল, পাতলা ঠোঁট। এত সহজে কি ওই চেহারা ভুলে যাওয়া যায়? বিল্টু তো ওরই ভাই। সেদিনটা কোনো রকমে কেটে গেল। পরদিন ঠিক ভোর 3টের সময় ওর ঘুম ভেঙে গেল। মোবাইলের অ্যালার্ম বাজছে। প্রীতিও ঘুম ভেঙে উঠে বসেছে। ওকে দেখে রণজয় বলল, তাড়াতাড়ি রেডি হয় নাও। ঝটপট রেডি হয়ে ওরা যখন কুম্ভ মেলায় গেল তখন প্রায় 5:30 বাজে। ঠিক করে ভোরের আলো ফোটেনি। সনসন করে উত্তরে হাওয়া বইছে। বিপুল জনসমাগম হয়েছে। হর হর মহাদেব শব্দে মানুষজন পুণ্য লাভের আশায় গঙ্গার সেই বরফ ঠান্ডা জলে স্নান করছেন, তর্পণ করছেন। নদীর জলে খুব স্রোত হওয়ার জন্যে ঘাটে মোটা মোটা চেন দিয়ে বাঁধা রয়েছে। ওই চেন ধরে কেউ কেউ জলে ডুব দিয়ে নিচ্ছেন। এই ঠান্ডায় প্রায় বরফ হয়ে যাওয়া জলে নেমে জলে একটা ডুব দিতেই রণজয়ের মনে হলো সারা শরীরে একটা চিনচিনে যন্ত্রণা ছড়িয়ে পড়ছে। অত্যধিক ঠান্ডায় যেন শরীরের সব রক্ত জমাট বেঁধে যাচ্ছে। প্রীতি আগেই স্নান সেরে উঠে গেছে। আর সুজিতকে হাজার বলেও জলে নামানো যায়নি। সুজিত মাসিমাকে নিয়ে ঘাটেই দাঁড়িয়ে আছে। মাসিমা স্নান করতে চেয়েছিলেন, তবে ওনাকে অনেক বুঝিয়ে স্নান করতে দেওয়া হয়নি। এত সকালে এই বরফ ঠান্ডা জলে স্নান করলে নিউমোনিয়া ধরবেই। রণজয় ঘাটে দাঁড়িয়ে তর্পণ সেরে নিল। দূরে পূর্বের আকাশ লাল হয়ে সূর্যদেব এক লাফে গঙ্গার কোল ছেড়ে আকাশে উঠলেন। তার লালিমার প্রতিটি রেণু গঙ্গার জলে তীর তীর করে ছড়িয়ে পড়ছে।
রণজয় তর্পণ সেরে পেছন ঘুরে প্রীতিকে কিছু একটা বলতে যাবে, ঠিক এমন সময় ওর মনে হলো একজন সাধু বাবা যাচ্ছেন। চলার ভঙ্গিটা ওর খুব পরিচিত। বিনায়ক স্যার! বরফ ঠান্ডা জলে স্নান করার পর কনকনে ভাবটা কেটে গিয়ে ওর মনে হলো ওর সারা শরীর যেন এক নিমেষে গরম হয়ে উঠছে। কাল প্রথমে বিল্টু, তারপরে আজ বিনায়ক স্যার, এই কুম্ভ মেলাতে। এ কি অদ্ভুত সমাপতন! ও কি আদৌ ঠিক দেখল, নাকি পুরোটাই ওর চোখের ভুল? বেশি কিছু না ভাবতে পেরে ও প্রায় চিৎকার করে উঠল, স্যার! তারপর প্রায় দিক বিদিক শূন্য হয়ে ভিড় ঠেলে এগোতে গেল। কিন্তু কুম্ভ মেলায় এত মানুষের সমাগম হয়েছে, তারপর ওর শরীরে ভিজে জামা কাপড়, পা পিছলে ঘাটের ওপর পড়ে গিয়ে মাথাটা ঠুকে গেল। নেহাত নিয়মিত ব্যায়াম করা শরীর বলে রণজয় সঙ্গে সঙ্গে প্রায় লাফ মেরে উঠে দাঁড়িয়ে আবার ছুটতে যাবে, এমন সময় প্রীতি ওর হাত ধরে দাঁড় করাতে করাতে নিচু স্বরে বলল, পরপর মেলায় প্রচুর পুণ্যার্থী আসছেন, এরপর এখানে পা ফেলতেই পারবে না। ছোটা তো দূরের কথা, চটপট উঠে জামা কাপড় বদলে নাও, এরপর অন্যভাবে আমাদের এগোতে হবে। রণজয় উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সময় নেই প্রীতি, ওই যে স্যার। কথাটা বলে ও দেখল যেদিকে ও সেই সাধুকে দেখেছিল সেদিকটাতে কেউ নেই। এক ঝাঁক পুণ্যার্থীরা আসছেন, সম্ভবত স্নান সারতে। ও মুখে একটা শব্দ করে বলল, তুমি বিশ্বাস করেছো যে আমি স্যারকেই দেখেছি? প্রীতি বলল, হ্যাঁ, তার কারণ ওই সাধু বাবাকে আমিও দেখেছি, এবং আমারও মনে হয়েছে বিনায়ক স্যারের সাথে ওনার অনেক মিল। প্রায় ঘন্টা খানেক পর রণজয়, সুজিত, প্রীতি হোটেলের লাউঞ্জে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। সুজিত তার কফিতে একটা চুমুক দিয়ে দুহাত ঘষতে ঘষতে বলল, তুই চিন্তা করিস না রণক, এখানকার লোকাল থানার ওসির সাথে আমার কথা হয়েছে, প্রয়োজনে উপরতলার সাথে কথা বলে নেব, ওরা তোকে সব রকম ভাবে হেল্প করবে। যদি সত্যি এই মেলায় বিনায়ক স্যার আর বিল্টু থাকে, তাহলে খুঁজে বের করা হবেই। স্যারের ছবি আর বিল্টুর ছবি আমি মেল করে দিয়েছি। রণজয় বলল, থ্যাংক ইউ সুজিত, থ্যাংক ইউ। প্রীতি এক মনে কফি খাচ্ছিল, এমন সময় ও বলে উঠল, আমি কিন্তু অন্য একটা কথা ভাবছি। ওই সাধু যদি সত্যিই বিনায়ক স্যার হবেন, উনি কেন রণর কথা শুনে একবারও দাঁড়ালেন না? যতটা আমি দেখেছিলাম, ও তো বেশ জোর গলাতে স্যার বলে ডেকেছিল। ওনার আশেপাশের লোকজন পর্যন্ত দাঁড়িয়ে পিছন ঘুরে দেখছিল। তাহলে কি? প্রীতির কথা শেষ না হতেই রণজয় উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে পায়চারি করতে করতে বলল, আমি আজ স্যারকেই দেখেছি প্রীতি, আমার একদম ভুল হয়নি। আর কালকেও আমি বিল্টুকেই দেখেছিলাম, এতটুকু ভুল হয়নি আমার। সুজিত রণজয়ের দিকে এগিয়ে এসে বলল, আপাতত কিছুই তো করার নেই, শুধু এখন মাথাটা ঠান্ডা রাখ, এরপর যা হবে অদূর ভবিষ্যতে। বিকেলের দিকে রণজয় বসে আছে, সামনে খোলা ল্যাপটপ। এমন সময় রুমের দরজাতে নক করার আওয়াজ পেল। প্রীতি দরজা খুলে দেখল সুজিত এসেছে। সুজিত আস্তে আস্তে বলল, রণ, বিনায়ক স্যারকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু কি? উনি বিনায়ক স্যার কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। রণজয় একটু বিরক্ত হয়ে হয়তো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সুজিতের কথা বলার মধ্যে এমন কিছু একটা ছিল, ও কিছু না বলতে পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে সুজিতের দিকে তাকালো। সুজিত বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানি তোর কাছে হয়তো ব্যাপারটা হেয়ালি মনে হচ্ছে, কিন্তু যদি কোনো মানুষ নিজেকে চিনতে অস্বীকার করে, তাহলে বোধহয় আমার সন্দেহটা সত্যি হয়ে দাঁড়ায়। রণজয় উঠে দাঁড়িয়ে বলল, স্যার নিজেকে চিনতে অস্বীকার করছেন? কিন্তু কেন? কিছুই তো বুঝতে পারছি না রে। এখানকার পুলিশ যতবার জেরা করছে ততবার একটাই কথা বলছেন, তিনি বিনায়ক সেন নন, এমনকি এই নামে তিনি কাউকে চেনেনও না, তার কোনো নাম নেই। এমনকি ওনার সাথে যে সাধুরা এসেছিলেন তারাও এ ব্যাপারে পরিষ্কার কিছু বলতে পারলেন না। শুধু একজন বললেন, উনি যার সাথে এসেছেন সেই সিদ্ধাই বাবা এই কুম্ভ মেলার কদিন নাকি জলে দাঁড়িয়ে তপস্যা করবেন, মেলার শেষ দিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাবেন। এই মুহূর্তে ওনাকে তাই জিজ্ঞেস করাও সম্ভব হচ্ছে না।
মেলা শেষ হতে আরো ধর দিন 5, তার মানে আমাদের হাতে আরো 5 দিন, আর সেই 5 দিন আমাদের অপেক্ষা করতে হবে। ওনার তপস্যা শেষ হলে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। উনি যদি কিছু বলতে পারেন তো পারবেন, সে কদিন উনি পুলিশের হেফাজতেই থাকুন। তবে সিদ্ধাই বাবাকেও নজরে রাখা হচ্ছে, বলা তো যায় না কেঁচো ঘুরতে গিয়ে সাপ না বেরিয়ে পড়ে। বিকেলবেলায় রণজয় গেল প্রয়াগরাজের লোকাল থানায়। উদ্দেশ্য ছিল বিনায়ক স্যার হিসেবে সন্দেহভাজন যে লোকটি পুলিশের হেফাজতে ছিল তার সাথে দেখা করা। রণজয় একটি চেয়ারে বসে অপেক্ষা করছিল। সুজিত থানার সাব ইন্সপেক্টরের সাথে কথা বলতে ব্যস্ত। এমন সময় পেছন থেকে খুব পরিচিত একটা কণ্ঠ বলে উঠল, রণজয়। রণজয় অবাক হয়ে দেখল যে বিনায়ক স্যার ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে বললেন, রণজয়, মহাভারতে বর্ণিত পাশুপত অস্ত্র কোথায় আছে আমি তার খোঁজ পেয়েছি রণজয়, কিন্তু আমি এও জানি আমার পেছনে ছায়ের মতন একজন আছে। পাশুপত অস্ত্র উদ্ধার করার পরে সে হয়তো আমায় আর বাঁচতে দেবে না। সে এখনো জানে না যে আমি বেঁচে আছি। জানলে। কথাটা শেষ না করেই বিনায়ক চুপ করে গেলেন। বিনায়ক স্যার তাকে চিনতে পেরেছেন এই ব্যাপারে রণজয় যতটা না খুশি হয়েছিল, স্যারের পরের কথাগুলো শুনে একসাথে অনেকগুলো প্রশ্ন ওর মনে ঘুরপাক খেতে লাগলো। ও বলল, স্যার, তার মানে আপনাকে কেউ কিডন্যাপ করেছিল, তাই তো? সে কে? বিনায়ক রণজয়ের দিকে তাকিয়ে বললেন, সময় হলেই তার নাম জানতে পারবে তুমি। আপাতত আমায় একটা জায়গায় যেতে হবে, সোমনাথ মন্দিরে। তুমি আমার সাথে যাবে। দাঁড়ান দাঁড়ান স্যার, আমার কাছে পুরো বিষয়টা খুব একটা পরিষ্কার নয়। পাশুপত অস্ত্র কোথায় আছে সেটা আপনি জানলেন কি করে? আর ওই সোমনাথ টেম্পলে কি অস্ত্র লুকানো আছে? কেই বা রাখলেন ওখানে? বিনায়ক স্যার বললেন, বেশ, তোমায় সব বলবো। তার আগে থানা থেকে বেরিয়ে হোটেলে যাই, ওখানে গিয়ে সব বলছি। রণজয় নীরবে মাথা নাড়ল। কিছুক্ষণ পর বিনায়ক স্যারকে নিয়ে ওরা হোটেলে এলো। সারাটা রাস্তা স্যার কোনো কথা বলেননি। হোটেলে এসে রণজয় বলল, স্যার, রিনিকে একটা খবর দিলে বোধহয় ভালো হতো, ও অনেক চিন্তায় আছে। এখনো সে সময় আসেনি রণজয়। স্যারের কথাতে এমন একটা কিছু ছিল, রণজয় চুপ করে গেল। সুজিত ওদের সাথেই ছিল, আগাগোড়া চুপ করে স্যারের কথা শুনছিল। কিছুক্ষণ পরে রণজয়কে বলল, রণ, তুই একটু আমার ঘরে আসিস তো, কথা আছে। রণজয় বলল, স্যার, আমি খাবার অর্ডার করছি, আপনি খাওয়া দাওয়া করে রেস্ট করুন, রাতে কথা হবে। বিনায়ক স্যার বললেন, রণজয়, আমার হাতে বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি আমায় মীনাক্ষী মন্দিরে যেতেই হবে। দুষ্টের ছলের অভাব হয় না। রণজয় বলল, আপনি যেদিন বলবেন আমি সেদিনই যেতে রাজি আছি, কিন্তু আপাতত আপনার রেস্টের প্রয়োজন। শরীরে জোর না পেলে কোনো কাজই ঠিক করে করা সম্ভব নয় স্যার। আর আপনার কথা থেকে আমি বুঝতে পারছি যে কাজের কথা বলছেন সেটা বড় সহজ কাজ নয়। আমি এখন আসছি স্যার, আপনি রেস্ট নিন। এ কি তারক, তুমি এখন? হ্যাঁ স্যার, আমি রিটায়ার্ড প্রফেসর বিনায়ক সেনের কেসের দায়িত্ব আমার উপরে পড়েছে, আর সেটা নিয়েই আপনার সাথে কিছু কথা ডিসকাশন করতে এসেছি। কেসটা তো ক্লোজ হয়ে গেছে। হাইওয়ের ধারে কোনো বডি পাওয়া গেছে শুনলাম, ওটাই তো। কিছু একটা বলতে গিয়েও ঝোঁকের মাথায় থেমে গেলেন সুবীরেশ দত্ত। স্যার, একটা কথা আমি জানতে পেরেছি, যে বডিটা পাওয়া গেছে সেটা কিন্তু প্রফেসর বিনায়ক সেনের নয়। কথাগুলো কেটে কেটে বলল তারক, এবং তারপরে পূর্ণ দৃষ্টিতে সুবীরেশ বাবুর দিকে তাকিয়ে বলল, বিনায়ক সেনের কি হয়েছিল তা বোধহয় বুঝতে পারছি স্যার, তবে এখনো মেন কালপ্রিটকে চিহ্নিত করতে পারিনি। আর যেদিন পারবো সেদিন ওই কালপ্রিট আমার হাত থেকে রক্ষা পাবে না, এটুকু বলে রাখলাম স্যার। চলি। স্যালিউট করে সুবীরেশ বাবুর ঘর ছেড়ে বেরিয়ে গেল তারক। সুবীরেশ দাঁতে দাঁত ঘষলেন।
রণ, তুই যে বলেছিলি যে তুই তোর ভাইকেও স্যারের সাথে দেখেছিলি, সে ব্যাপারে কিছু জানতে পারলি? না রে, তেমন কিছুই জানতে পারিনি। স্যার আসলে কিছুই বলতে চাইছেন না। একটু থেমে ও বলল, বিল্টুকে আর পাবো না রে সুজিত, ওকে আর পাওয়া যাবে না। ও হারিয়ে গেছে, ইচ্ছে করেই হারিয়ে গেছে। শেষের কথাগুলো প্রায় নিজের মনেই বলল রণজয়। ওর গলা ভারী হয়ে আসছিল, বুঝতে পারছিল সুজি। ওর পিঠে একটু হাতটা চাপড়ে দিল। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে রণজয় বলল, সুজিত, আমাদের নিয়ে স্যার গুজরাট যেতে চান। ওখানে মীনাক্ষী মন্দিরে নাকি কিছু জরুরি কাজ আছে। আমার মন বলছে মহাভারতের কিছু রহস্য এই মন্দিরেই লুকানো আছে। দেখ রণ, একটা কথা তোকে বলছি, রাগ করিস না। স্যার সবেমাত্র একটা কোনো ট্রমা থেকে বেরিয়েছেন, হয়তো কোনো কথা মনেও নেই। এখন স্যারের কথা শুনে, মানে আমি বলতে চাইছি যে স্যারের হারিয়ে যাওয়ার পেছনে তো একটা রহস্য ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এত তাড়াতাড়ি স্যারের কথাগুলো সব সত্যি বলে মেনে নিচ্ছিস? মানে স্যারকে একটু স্টেবল হতে দে, কিছুটা সময় দে, তারপর না হয় এসব নিয়ে ভাববি। ওনাকে পাওয়া গেছে, এটাই বড় কথা। এর বেশি এখন না ভাবাই ভালো, তাতে ভালো হবে না আমার মনে হয়। রণজয় একটু চুপ থেকে আস্তে আস্তে বলল, ঠিক বলেছিস সুজিত, আমার ওই একই কথা মনে হয়েছিল বটে। ওটাই ঠিক হবে, জানিস তো। আমরা আদৌ বুঝতে পারছি না স্যার কতটা সুস্থ। সেটা না বোঝা পর্যন্ত কিছুই করা উচিত নয়, বুঝলি তো। রণজয় আর সুজিত যখন বিনায়ক স্যারের রুমে নক করল, তখন সন্ধে হয়ে গেছে। একবার দরজায় নক করতেই বিনায়ক স্যার দরজা খুলে দিলেন। দরজা খুলেই বিনায়ক স্যার বললেন, রণজয়, আমি তোমায় কয়েকটা কথা বলতে চাই। এখানে বসো। তোমাকে সবটা না খুলে বললে তুমি আমায় ভুল বুঝবে। তবে একটাই কথা, যে আমার সাথে চক্রান্ত করেছে তার নাম এখনই তোমাদের বলবো না। সময় আসলে, উপযুক্ত প্রমাণ আসলে তবেই বলবো। অবশ্য তার আগে থেকেই তুমি জেনে যাবে, বুঝতেই পারবে এই নাটকের মূল ভিলেন কে। শোনো রণজয়, আমায় কিডন্যাপ করা হয়েছিল। কিভাবে হয়েছিল তা সময় এলেই বলবো। কেন কিডন্যাপ করা হয়েছিল সেটা তোমায় বলি। তুমি তো ইতিমধ্যেই জেনেছো যে আমি মহাভারতের পাশুপত অস্ত্র নিয়ে কিছু তথ্য জেনেছি। কোথায় আছে, কিভাবে গেল, সবই তো আমি জানি। কলেজ স্ট্রিট থেকে একটা বই পেয়েছিলাম। বইটার 5টা খণ্ড ছিল, পুরো ঝুরঝুরে হয়ে খুলে খুলে পড়ছিল। সেগুলো থেকে আমি কিছু সূত্র আর নকশা পাই, আর সেগুলো থেকে আমি রহস্যটা উদ্ধার করেছি। বইটা দেখে কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু ওর মধ্যেই সব সমাধান ছিল। প্রবলেমটা হয়েছিল অন্য জায়গায়। আমার চরমতম ভুল হলো সেই জিনিসের খোঁজ আমি সে কালপ্রিটকে দিয়ে দিয়েছিলাম, আর তারপর সে আমায় কিডন্যাপ করে। সে আমার কাছে সেই জিনিসটার খোঁজ চায়, আর আমি সেই খোঁজ তাকে দিইনি। কৌশলে সেখান থেকে সরে পড়ি। ওদের চোখে ধুলো দেওয়াটা ওর ভালো চোখে দেখেনি, আমি জানি সেটা। আসলে যেভাবে আমি সরে এসেছিলাম, ওরা মোটেই সেটা ভালো চোখে দেখেনি। আসলে ওরা ভেবেছিল আমি মরে গেছি, তাই হয়তো চেপে গেছে। এখন যদি ও জানতে পারে আমি আদৌ বেঁচে আছি, তাহলে কি হবে বলা যায় না। তাই আমি তাড়াতাড়ি করতে চাই রণজয়, সবটা জানার আগে কাজটা শেষ করতে হবে। একটু দম নিয়ে বিনায়ক স্যার বললেন, মহাভারত এমন একটা মহাকাব্য যার প্রতিটি অধ্যায়ে লুকিয়ে রয়েছে বিভিন্ন তথ্য, এবং বারবার প্রমাণ হয়েছে সেই তথ্যগুলোর সত্যতা। সবচেয়ে বড় কথা হলো, এই গোটা মহাভারত কিন্তু এক বছরে লেখা হয়নি। পরপর বহুদিন ধরে একটার পর একটা তথ্য সাজিয়ে একটা এপিকে পরিণত হয়েছে। অদ্ভুত ব্যাপার কি জানো, প্রতিটা গল্প প্রতিটার সাথে একদম রিলেটেড। খুব স্বাভাবিকভাবে এমন মনে হবে যে এটা একজনেরই লেখা। হয়তো একদিন প্রমাণ হবে আমার এই কথার সত্যতা। যাই হোক, আসল কথায় আসা যাক। মহাভারতে পাশুপত অস্ত্রের উল্লেখ থাকলেও এর উৎপত্তি তারও আগে। এটি সমুদ্র মন্থনের সময় পাওয়া যায়। হিন্দু পৌরাণিক কাহিনীতে পাশুপত এমন একটি অস্ত্র যা অপ্রতিরোধ্য। এটি সৃষ্টিকে লয় করতে পারে, সমগ্র বিশ্বকে কয়েক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। মহাভারতে বর্ণিত আছে, অর্জুনের তপস্যায় সন্তুষ্ট এবং বরাহ রূপে তার পরীক্ষা নিয়ে স্বয়ং শিব পার্বতীর সাথে এসে অর্জুনকে অস্ত্র প্রদান করেন এবং এর শক্তির সম্পর্কে বিস্তারিত বলেন। অর্জুন এই অস্ত্র প্রাপ্তির পর কিন্তু
একবারও তা ব্যবহার করেননি। সময় কেটে যায়, কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়, যুধিষ্ঠির তার ভাইদের সাথে মহাপ্রস্থানের পথে যাত্রা করেন। এই সময় পাণ্ডবরা ভারত ভ্রমণ করে হিমালয়ের দিকে যাত্রা করেন। তারপর একে একে সবাই প্রাণ হারান। শুধুমাত্র যুধিষ্ঠির একা মেরু পর্বতে আরোহণ করতে সক্ষম হন ও স্বর্গে পৌঁছান। এটা একটা আলাদা কাহিনী। আমাদের কাহিনীটা শুরু হয়েছে এই ঘটনার একটু আগে। পঞ্চ পাণ্ডব সারা ভারত ভ্রমণ করছেন। অর্জুন চিন্তা করছেন তার সঙ্গে থাকে এই পাশুপত অস্ত্র তিনি কোথায় রাখবেন। এ বড় সাধারণ অস্ত্র নয় যে, সে বিষয়ে স্বয়ং মহাদেব তাকে সাবধানবাণী করেছেন। এরপর তিনি এক পরিকল্পনা করেন। মহাভারতের যুদ্ধের পর নিজেদের পাপ স্খলনের জন্য মহাদেবের স্মরণে উত্তরাখণ্ডে গিয়েছিলেন পাণ্ডবরা। মহাদেব তাদের ধরা দিতে চাননি, ষাঁড় রূপে পালাচ্ছিলেন, কিন্তু ভীম তাকে চিনতে পেরে ধরে ফেলেন এবং তুঙ্গনাথের মন্দির প্রতিষ্ঠা করেন। এই তুঙ্গনাথের মন্দিরে এক তন্দ্রলোকিত মধ্যরাতে অর্জুন লুকিয়ে ফেলেন সে পাশুপত অস্ত্র। তিনি ভেবেছিলেন অস্ত্র লুকানোর এই ঘটনাটা কেউ লক্ষ্য করেননি, কিন্তু একজন দেখেছিল। তুমি হয়তো উত্তরাখণ্ডের থেরু উপজাতির নাম শুনে থাকবে। কথিত আছে সেই থেরু উপজাতি অন্তর্গত এক ব্রাহ্মণ পণ্ডিত চন্দ্র থেরু সেই গুপ্ত স্থান দেখে পেলেন। চন্দ্র থেরু আসলে প্রতি পূর্ণিমা রাতে দিব্য জ্ঞান লাভের আশায় পাহাড় চূড়ায় ধ্যানে বসতেন। তিনি সেদিনও তাই করতেই এসেছিলেন। চন্দ্র থেরু ফিরে যান এবং এক অদ্ভুত পরিকল্পনা করেন। তিনি একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর শিক্ষার্থী তার কাছে বিদ্যা লাভ করতে আসত। তার মধ্যে একজন ছিল আচার্য পঞ্চানন ন্যায় রত্নের পূর্বপুরুষ। আসলে এই ন্যায় রত্নের পূর্বপুরুষ ছিলেন বাংলাদেশের তৎকালীন বঙ্গের এক রাজা, যিনি বিদ্যার্জনের জন্যই চন্দ্র থেরুর কাছে গিয়েছিলেন। চন্দ্র থেরু তার মৃত্যুর সময় এই প্রিয় ছাত্রকে পাশুপত অস্ত্রের সন্ধান বলে যান এবং গোপনীয়তা বজায় রাখতে বলেন। তিনি এই ছাত্রকে বলে গিয়েছিলেন আবার এই ছাত্র তার ছেলেকে। বংশানুক্রমে তারা পাশুপত অস্ত্রের সন্ধান এইভাবেই রাখছেন। পরে এই বংশের সন্তান সেই পঞ্চানন ন্যায়রত্ন পুরো ব্যাপারটা লিপিবদ্ধ করেন একটা পুঁথিতে। কিছু শ্লোক এবং কিছু সংকেতের সাহায্যে লিখে রাখেন। তার কিছুটা অংশ ঘটনাক্রমে আমার হাতে এসে পৌঁছায় এবং আমি বুঝতে পেরেছি মূল জায়গায় কিভাবে পৌঁছাবো আর তার সংকেতটা। পাণ্ডবদের মহাপ্রস্থানের পর্ব খুব ছোট, মহাভারতেও তার উল্লেখ খুব কম। সেখানে লেখা আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে পৃথিবীর প্রদক্ষিণের ইচ্ছায় প্রথমে দক্ষিণের দিকে গেলেন, তারপর আবার পশ্চিম দিকে গিয়ে দ্বারকা নগরীতে যান। এইখানে রয়েছে সেই ব্যাপার। মোটামুটি ওই পুঁথি অনুযায়ী সোমনাথের মন্দিরে ওই পুঁথির বাকি অংশটা রয়েছে এবং সেই অংশে লেখা রয়েছে তুঙ্গনাথের মন্দিরে কোথায় সেই দিব্যাস্ত্র লুকানো আছে এবং কিভাবে সেই অস্ত্র পাওয়া সম্ভব। আর সেই জন্য ওখানে যেতে হবে। তবে তারও আগে আমি কলকাতায় ফিরে আমার ফাইল আর সেই পুরনো পুঁথিটা নিয়ে আসতে হবে। রণজয় বলল, সেই ফাইল আর পুঁথির মোটামুটি পুরোটাই স্ক্যান করে আমি আমার ল্যাপটপে নিয়ে নিয়েছি। আপনি যখন কিডন্যাপড হয়ে যান তখন আমি আপনার ফ্ল্যাটে গিয়েছিলাম, ওই ফাইল আর পুঁথিটা পেয়েছিলাম। কোনো দরকারে কাজে আসতে পারে ভেবে ওগুলো আমি স্ক্যান করে নিয়েছিলাম। এটার অবস্থা খুবই খারাপ ছিল, প্রচণ্ড সাবধানেই পুরোটা স্ক্যান করতে হয়েছে, ধরতে গেলেই খুলে আসছিল। আমি ল্যাপটপটা নিয়ে আসছি। মিনিট খানেকের মধ্যেই রণজয় ঘর থেকে ল্যাপটপটা নিয়ে এলো। ফাইল ওপেন করে স্যারের হাতে দিয়ে বলল, স্যার, পুঁথির শ্লোকগুলো আমি পড়েছি। মহাভারতের মহাপ্রস্থানের কথাগুলোই লেখা। শুরু হয়েছে এখান থেকে। ভ্রাতৃভৃ দ্রৌপদ্যা চষহ স্বর্গে জিগ্মিষুনা যুধিষ্ঠিরেণ যুজুৎসু রাজ্যভারনিবেশপূর্বং পরীক্ষিত রাজ্য বিশেচনম তথা কৃচ্ছৎ পৌরানুমতি সংপাদন বল্কল ধারণাদিপূর্বং সুনাশহ গৃহৎপ্রস্থানম अर्जुनन मध्य मार्गमग्निवचसा शनिंगस्य गांडीवस्य বরুণোদ্দেশন সমুদ্রে প্রেক্ষণম। অর্থাৎ যুধিষ্ঠির যুজুৎসুকে রাজ্যভার অর্পণ করে ভাই এবং পত্নী দ্রৌপদীকে নিয়ে ঘর ছাড়লেন। তার পরের শ্লোকগুলো অস্পষ্ট, ঠিক বোঝা যাচ্ছে না। মাঝের অনেকগুলো তো পাতাই নেই। এই পর্যন্ত আন্দাজ করছি যে স্বর্গারোহণ পর্যন্ত লেখা ছিল, তার সাথে আর যে কি ছিল তা বুঝতে পারছি না। তবে পুঁথির শেষে নকশা কাটা আলপনার মতন কয়েকটা মোটামুটি 10খানা ছবি আঁকা ছিল। আমি এগুলো কিছুই বুঝতে পারিনি। বিনায়ক স্যার মন দিয়ে আরেকবার ছবিগুলো দেখলেন, তারপর বললেন, রণজয়, সাউন্ড কোন ধরনের ওয়েভ বলো তো? অনুদৈর্ঘ্য তরঙ্গ।
একদম ঠিক। আর এটাও ঠিক, শব্দ এক ধরনের কম্পন। এই কম্পনকে কাজে লাগিয়ে সাইমেট্রিক সায়েন্স তৈরি করা হয়েছে। এখানে শব্দের কম্পন অনুযায়ী কোনো ডায়াফ্রাম বা পেটের উপর দিকে কম্পন অনুভূত হয় এবং শব্দের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে বিভিন্ন প্যাটার্ন দৃশ্যমান হয়। রণজয় বলল, তার মানে এই প্যাটার্নগুলো কোনো রকমের সুর বা কথা থেকেই এসেছে? বিনায়ক স্যার মৃদু হেসে বললেন, কারেক্ট। বিশুদ্ধ মন্ত্র থেকে তৈরি হয়েছে সব প্যাটার্ন, আর সেই মন্ত্রগুলো কাজে লাগিয়ে এই প্যাটার্নগুলো এখানে এঁকে রেখে গেছেন আচার্য পঞ্চানন। আর এটাও বলে গেছেন মীনাক্ষী মন্দিরের বাকি সূত্র রয়েছে যেখান থেকে আমরা এই দুর্মূল্য এবং অসাধারণ অস্ত্র পাবো। বুঝতে পারছো অনুজয়, প্রাচীন যুগে মানুষ শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান সবকিছুতেই অনেক 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 এগিয়ে ছিল। পাশ্চাত্যে বিজ্ঞানীরাও তা স্বীকার করেছেন। সাইমেট্রিক সেই যুগের মানুষরাও জানতেন। শুধু তাই নয়, মহাভারতের এমন এমন অনেক রহস্য রয়েছে, সেগুলোর মধ্যে অদ্ভুতভাবে বিজ্ঞান লুকিয়ে রয়েছে। সেগুলোর ডিকোড করতে পারলে সারা বিশ্বে হইচই পড়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রণজয় বলল, সত্যি খুবই আশ্চর্যজনক ব্যাপার। তাহলে তো এই প্যাটার্নগুলো কোনো মন্ত্রের। রণজয়কে থামিয়ে দিয়ে বিনায়ক স্যার বললেন, জানো তো, মহাভারতে রামায়ণে গুরুদক্ষিণা বলে একটা ব্যাপার আছে। পুরো মহাকাব্য জুড়ে তার বিস্তর উদাহরণ ছড়িয়ে রয়েছে। কোনো কিছু শেখার বিনিময়ে গুরুকে কিছু দক্ষিণা দিতে হয়, না হলে শিক্ষা সম্পূর্ণ হয় না। আজ আজ আমি তোমার কাছে সেটা চাইছি। এতদিন আমি তোমায় শিখিয়েছি, সাহায্য করেছি। আজ এই প্যাটার্ন কোন মন্ত্রের উপর আধারিত সেটা তুমি আমায় বলবে। এটাই আমার গুরু দক্ষিণা। দেখা যাক দেখা যাক তুমি কি শিখেছো এতদিনে। আজ যদি আমি না থাকি, আমার অসম্ভব তো কাজ তুমি করতে পারবে কিনা। শেষের দিকের কথাগুলো বলতে গিয়ে আবেগে বিনায়ক স্যারের কথাগুলো থরথর করে কাঁপতে লাগলো। রণজয় কিছু একটা বলতে যেতেই নিজেকে সামলে নিয়ে ওকে থামিয়ে দিয়ে স্থির গলায় তিনি বললেন, তোমার হাতে বেশি সময় নেই রণজয়, মাত্র 24 ঘন্টা। যাও, দেরি করো না। এটা ডিকোড করেই আমাদেরকে গুজরাটের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বেশি দেরি করা যাবে না। রণজয় ল্যাপটপটা হাতে নিয়ে স্যারের ঘর থেকে বেরিয়ে এলো। স্যারের দেওয়া কাজটা শেষ করতে হবে, হাতে বেশি সময় নেই। তারক কয়েকটা ফাইল নিয়ে নাড়াচাড়া করছিল। প্রফেসর বিনায়ক সেন অন্তর্ধান কেসটা প্রায় বছর গড়িয়ে গেল, তেমন কোনো সূত্র পাওয়া গেল না। স্যারের বন্ধু রণজয় সেন একদম চুপ হয়ে গেলেন। সে যতই মুখে যাই বলুক, এটুকু বিশ্বাসও করত যে রণজয় সেন সত্যিটা বের করবেই, নিজের বুদ্ধির ওপর যতই ভরসা থাকুক না কেন। রণজয়কে ভেতরে ভেতরে অনেক শ্রদ্ধা করত। ও যে পোস্টে আছে সেখানে কেসের চাপ কিছু কম নয়, কিন্তু এই কেসের ব্যাপারটা কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না। অফিসিয়ালি যদিও কেসটা ক্লোজড, বিনায়ক সেনের বডি পাওয়া গেছে, তাও ও মন থেকে এটা মেনে নিতে পারেনি যে সত্যিই বিনায়ক সেন মারা গেছেন। ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে ওর একটা কথা বারবার মাথায় আসতে লাগলো। সুবীরেশ দত্ত বলেছিলেন বিনায়ক সেন নাকি ওনার বন্ধু হন, আবার যেমন তেমন বন্ধু নন, ভালো বন্ধু। সেই হিসেবে বিনায়ক সেনের ব্যাপারে ওনার যতটা কনসার্ন থাকার কথা ছিল ততটা কিন্তু নন, বরং প্রথমে যতটা তৎপরতা দেখিয়েছিলেন এখন তার দ্বিগুণ নিস্পৃহ। আর সার্ভিস লাইফের কম এক্সপিরিয়েন্স থাকলেও একটা ব্যাপার সব সময় ঠিকই ও বুঝতে পারে, সেটা হলো অপরাধের সঙ্গে অপরাধীর কানেকশন। সুবীরেশ বাবুর সাথে বিনায়ক সেনের কিছু একটা কানেকশন আছে, সেটা ওর মনে হয়েছে। কিন্তু এভাবে মনে হলে তো হবে না। উনি ওর ঊর্ধ্বতন অফিসার, এনার বিরুদ্ধে কোনো চার্জ আনতে গেলে যথেষ্ট প্রমাণাদির প্রয়োজন। তার উপর উনি এত বড় একজন অফিসার, আর তাছাড়া তেমন কোনো কংক্রিট প্রমাণও নেই ওর কাছে, একটা মাত্র ছাড়া। সেদিন বিনায়ক স্যারের ফ্ল্যাটে ও একটা জিনিস খুঁজে পেয়েছিল, একটা ফটোগ্রাফ। 3 জন দাঁড়িয়ে আছেন, বিনায়ক ছাড়াও আরো 2 জন।
ফটোর পেছনে লেখা IR&J। বিনায়ক স্যারের চেহারা খুব একটা বদলায়নি, চিনতে অসুবিধে হচ্ছে না। কিন্তু এই R&J কে? স্যারের মেয়ের সাথে কথা হলেও সে এই বিষয়ে প্রায় কিছুই বলতে পারেনি, একটা কথা ছাড়া। আর একটা কথা হলো, এই দুজন, এই R&J এর একজনের সাথেও সুবীরেশ দত্তের চেহারার কোনো মিল নেই। বয়স হলে মানুষ বদলে যায়, সেটা ঠিকই, কিন্তু একেবারে বদলে যায় কি? ছবির মানুষটা কিন্তু রীতিমতো সুন্দর দেখতে। সাদা কালো ছবি হলেও পরিষ্কার বোঝা যাচ্ছে নিখুঁত সুন্দর মুখ, নাক, থুতনির গড়ন, যা কিনা সুবীরের সান্যালের সঙ্গে একেবারেই যায় না। হাইটটা ম্যাচ করছে শুধু। এই R&J রহস্য উদ্ধার করতে পারলেই কেসটা সলভড হয়ে যাবে। ও একটা প্ল্যান করলো। সোশ্যাল মিডিয়ার সাহায্যে আজকাল অনেক কিছুই করা সম্ভব। বিনায়ক সেন কোন কলেজে পড়তেন সেটা জানতে পারলে হয়তো এই রহস্য সলভড হতে পারে। ওই ফটোগ্রাফটা দেখে মনে হয় যে এটা কলেজের ছবি। থানায় বিনায়ক সেনের মেয়ে রিনির কন্ট্যাক্ট ডিটেলস আছে। সবকিছু ভাবতে ভাবতে তারক একটা প্ল্যান করতে লাগলো। বিনায়ক সেনের কলেজের বন্ধু হলেন সুবীরেশ। তার মানে ওই কলেজের আরো অনেক বন্ধু বান্ধব থেকে থাকবে, থাকাটাই স্বাভাবিক। আর এই ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অ্যাক্টিভ আছেন বলে আশা করা যায়। বিনায়ক সেনের গ্র্যাজুয়েশনের ইয়ারটা জানতে পারলেই তারও পরপর কয়েকটা প্ল্যান করে নিল। বিনায়ক সেন আমার বন্ধু ছিল, খুব ঘনিষ্ঠ না হলেও বন্ধু তো বটে। আসলে বিনায়ক বাড়াবাড়ি একটু মুখ চোরা, কম কথা বলার দলে পড়তো। তবে পড়াশুনে অসম্ভব ভালো ছিল, তাই গুটি কয়েকজন ওর সাথে মিশত। তার মধ্যে আমিও একজন। পড়াশোনা শেষ করে ওই ইতিহাসের অধ্যাপক হিসাবে প্রেসিডেন্সিতে যোগ দেয়। তখনও যোগাযোগ ছিল। তারপর যেমন হয়, আস্তে আস্তে বিভিন্ন কাজের চাপ, যে যার সংসার কর্মজীবন নিয়ে ব্যস্ত। ইচ্ছে থাকলেও কোনো একটা সময়ে যোগসূত্রটা ছিঁড়েই যায়। আমারও বয়স হয়েছে, চোখের পাওয়ারও প্রচুর বেড়ে গেছে। মোটামুটি ভালো রেজাল্ট করে ইতিহাস পোস্টে গ্র্যাজুয়েশন করলাম বটে। তারপর পৈতৃক ব্যবসায় যোগ দিলাম। পড়াশুনোকে কাজে লাগিয়ে আর তেমন কিছুই করিনি। তবে কিছুদিন আগে শুনলাম বিনায়ক অন্তর্ধান হয়েছে। কোথায় গেছে কেউ জানে না। আর তারপরে জানা গেল বিনায়কের বডিটা পাওয়া গেছে। নিউজ চ্যানেল দেখালো তাই। আমি আসলে বেশ কয়েক বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত। শরীরের বাম দিকের কিছুটা অংশ আর কাজ করে না। তাই ইচ্ছে থাকলেও বিনায়ককে দেখতে যেতে পারিনি। কিন্তু গত কয়েকদিন আগে আপনার ওই সোশ্যাল মিডিয়াতে আপনার ওই অ্যাডটা দেখে আমি চমকে গেছি। বুঝতে পেরেছি ব্যাপারটা এত সহজ নয়। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? একটানা এতগুলো কথা বলে একটু বিশ্রাম নেওয়ার জন্য থামলেন চিরঞ্জীব মল্লিক। তারকের সেদিনকার সেই প্ল্যানটা বৃথা যায়নি। সোশ্যাল মিডিয়ায় বিনায়ক স্যারের নাম, গ্র্যাজুয়েশনের ইয়ার উল্লেখ করতে চিরঞ্জীব বাবুর খোঁজ পেয়েছে সে। তিনি নিজেই ওকে ডেকে পাঠিয়েছিলেন এ ব্যাপারে কথা বলার জন্য। তারক বলল, বেশিক্ষণ আপনার সময় নষ্ট করব না চিরঞ্জীব বাবু, চিন্তা নেই। আমার কয়েকটাই প্রশ্ন আছে, আর সেইগুলোর উত্তর পেয়ে গেলেই আমি চলে যাব। আপনি তো জানেনই আমি লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টে রয়েছি, আর এই বিনায়ক সেনের ঘটনার সঙ্গে আমি ইনভলভড হয়ে গেছি। যদিও এই মুহূর্তে ওনার কেসটা ক্লোজড, ওনাকে মৃত বলে আইডেন্টিফাই করাও হয়ে গেছে, কিন্তু আমার ধারণা বিনায়ক সেন বেঁচে আছেন এবং বহাল তবিয়তেই আছেন। তবে ওনাকে জোর করে কোথাও সরিয়ে দেওয়া হয়েছে কোনো একটা কারণে, আর আমি সেই কারণটাই
খুঁজতে চাইছি। তারক বিনায়ক সেনের ঘর থেকে পাওয়া ফটোগ্রাফটা চিরঞ্জীব মল্লিকের সামনে রাখল। তারপর বলল, বলছি, এই ফটোতে কে কে রয়েছেন যদি একটু বলেন খোলসা করে। চিরঞ্জীব মল্লিক বেশ কিছুক্ষণ দেখে বললেন, বিনায়ক, রাজা আর যাদব। কলেজে চুনি গোস্বামী এসেছিলেন, ওই দিনের ছবি। সম্ভবত রাজার ক্যামেরা দিয়েই তোলা। বিনায়ক, আমি, রাজা আর যাদব এই চারজন একসাথেই থাকতাম। আমাদের চারজনই মুখচোরা বিনায়কের জগৎ ছিল। ওকে, এই রাজা বাবু আর যাদব বাবুর পুরো নাম, সঙ্গে ঠিকানা, মানে কোনো সন্ধান আপনার কাছে কি পাওয়া যাবে? চিরঞ্জীব বাবু একটু থেমে বললেন, ঠিকানাগুলো একটাও নেই, তবে একটা কথা আপনাকে আমি বলতে পারি, হয়তো তাতে আপনার তদন্তের কোনো কাজে সাহায্য হতে পারে। রাজার পুরো নাম হলো সুবীরেশ দত্ত। কলেজের ফাইনাল ইয়ারে পরীক্ষা দিতে দিতে ও আইপিএস এর পরীক্ষায় বসে। পরীক্ষায় পাশ করে একজন বেশ উচ্চ পদস্থ পুলিশও হয়ে বসে। রাজার একটা স্বভাব ছিল, ও ছিল লোভী আর অর্থলিপ্সু। চাকরিতে জয়েন করার পরপরই ও কিছু অনৈতিক কাজকর্ম জড়িয়ে পড়ে। বিনায়ক প্রফেসরও পরেই হয়েছিল। ও প্রথমে ভারত সরকারের ওই আর্কিওলজি ডিপার্টমেন্টে এক গুরুত্বপূর্ণ পদে ছিল। ঠিক সেই সময় একটা কেসে রাজার সঙ্গে ওর ঝামেলা হয়েছিল। চিরঞ্জীব মল্লিক একটু থেমে বললেন, আমার মাথার পিছনে যে আলমারিটা রয়েছে ওটা খোলাই আছে। ওটা খুলে ওর বাম দিকে একটা তাকে একটা অ্যালবাম রয়েছে, আনুন তো। তারক চিরঞ্জীব বাবুর কথা মতো আলমারিটা খুলে অ্যালবামটা বের করে আনলো। চিরঞ্জীব বাবু দু একটা পাতা খুলে তারপর তারকের দিকে অ্যালবামটা বাড়িয়ে ধরলেন। তারক দেখল একটা বহু পুরনো খবরের কাগজের কাটিং, হলুদ হয়ে গেছে কিন্তু পড়া যাচ্ছে। ভারতীয় আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অদ্ভুত আবিষ্কার। নিচে ছোট করে লেখা খবরটা, ভারতীয় পুরাণের সমুদ্র মন্থন বলে যে অধ্যায়টি রয়েছে সেটি সত্যি, এবং শুধু তাই নয়, সমুদ্র মন্থনের সময় যে অমৃত ভাণ্ড উঠেছিল সেটির হদিশ পাওয়া গেছে। এবং আশ্চর্যের বিষয় এই যে সেটি একটি অদ্ভুত ধরনের জল, যা মৃত মানুষ বাঁচিয়ে তুলতে পারে। সেই জলের এক ফোঁটা পান করলে মানুষ অমর হয়ে যেতে পারে। এরপরে আরো অনেক কিছু লেখা রয়েছে। মূল কথা এই যে বিনায়ক সেনই সেই অদ্ভুত আবিষ্কার করেন। তারক মুখ তুলে বলল, খবরটা তো পড়লাম, কিন্তু এর সাথে সুবীরেশ দত্ত কিভাবে জড়িত? চিরঞ্জীব বাবু বললেন, রাজা প্রত্যক্ষভাবে জড়িত ছিল কিনা সে ব্যাপারে প্রমাণ হয়নি, তবে পুলিশের উঁচু পোস্টে থাকার জন্য ও সেই অমৃত কুম্ভের সন্ধান পেয়ে গিয়েছিল বলেই বিনায়কের ধারণা ছিল। কিন্তু ব্যাপারটা একটু টুইস্ট আছে। রাজা ডিউটি থেকে বেশ কয়েক মাসের জন্য ছুটি নিয়েছিল। তারপর ফিরে যখন আসে তখন মুখটা ক্ষত বিক্ষত, বিভৎস। প্লাস্টিক সার্জারি করিয়ে মুখটা ঠিক করতে হয়েছিল। কারণ হিসাবে বলেছিল উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মুখটা নাকি নষ্ট হয়ে গিয়েছিল। বাম দিকের চোখটাও একেবারে শেষ হয়ে গিয়েছিল। ওর বাম দিকের চোখটা পাথরের। তারক অবাক হয়ে শুনছিল। তারপর বলল, তাই এর পরের ঘটনা কিছু জানেন? এরপরে না, রাজা আর যোগাযোগও রাখেনি। বিনায়কও তেমন ভাবে কিছু খুলে বলেনি। তবে রাতারাতি চাকরি ছেড়ে দেয় বিনায়ক। তারপর প্রফেসর হয়ে কলেজে যোগ দেয় কিছুদিন পর। মিসিং লিঙ্কটা ছিলই, তবে বিনায়ক ওই যে সবসময় চুপচাপ প্রকৃতির মানুষ ছিল, বিশেষ কিছুই খুলে বলেনি। এরপর আমার ব্যবসার চাপ, সংসার, তারপর অসুস্থতা, বেশি কিছুই আর জানতে পারিনি। তারকের মাথায় কয়েকটা কথা ঘুরপাক খাচ্ছিল। যে সন্দেহটা প্রথম থেকেই সে করছিল সেটাই সত্যি হতে চলেছে। সুবীরেশ দত্ত সব কিছুর মূলে রয়েছে। পুরনো প্রতিহিংসা ছাড়াও লোভের বলি হয়েছেন বিনায়ক। আর একটু ফাঁক থেকে যাচ্ছে, ওইটা মিলিয়ে দিতে পারলেই
তারক আর কিছুক্ষণ চিরঞ্জীব বাবুর সাথে টুকিটাকি কথা বলে উঠতে যাবে, এমন সময় চিরঞ্জীব বাবু বললেন, দেখুন স্যার, আমি যতটা পারলাম তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করলাম। শুধু একটাই অনুরোধ, বিনায়ককে বাঁচান। তারক বলল, নিশ্চয়ই, সেই চেষ্টাই করছি, চলি। রণজয় নিজের ঘরে বসে বসে প্যাটার্নগুলো মন দিয়ে দেখছিল। প্রথমে মন দিয়ে দেখে ওর মনে হলো প্যাটার্নগুলো আর যাই হোক, কোনো একটা কথা দুবার রিপিট হয়নি, তবে প্যাটার্নগুলো একটা জিনিস নির্দেশ করছে। কোনো সাউন্ড নিচ থেকে, অর্থাৎ কম ভাইব্রেশন থেকে বেশি ভাইব্রেশনের দিকে উচ্চারিত হয়েছে। কোনো গভীর একটা শব্দ যা ছোট হলেও গভীর অর্থ বহন করছে। ওম তেমনই একটা শব্দ। সে একটা ওয়াইল্ড গেস করল। প্রথমে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে ও কথাটা বলে দেখল। ওটা একটা প্লেটের মতো কাজ করছে। ওর গলার স্বরের ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভাইব্রেশন হচ্ছে। প্লেটে প্যাটার্ন পড়ছে, কিন্তু সেই প্যাটার্নগুলোর সাথে ওই প্রাচীন পুঁথিতে আঁকা প্যাটার্নের কোনো মিল নেই। বেশ খানিকক্ষণ চেষ্টা করার পর রণজয় হাল ছেড়ে দিল। আদৌ কি ওম মন্ত্রটা দিয়ে এই প্যাটার্নটা আসবে, নাকি অন্য কোনো মন্ত্র? কিছুক্ষণ পর ওর মনে হলো ও বোধহয় সঠিক ফ্রিকোয়েন্সিটা সেট করতে পারছে না, যার ফলে সেই ভাইব্রেশন হচ্ছে না আর প্যাটার্ন সেট হচ্ছে না। আর যাই হোক না কেন, এই প্যাটার্ন গলার স্বরে সেট হয়নি, অন্য কোনো সাউন্ডও ছিল, এবং এটা এইভাবেই তৈরি হয়েছে। পুঁথিতে কি উল্লেখ আছে সেটা একবার তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে। সময় বেশি নেই। রণজয় নিজের ল্যাপটপ থেকে ফোল্ডার খুলে তন্ন তন্ন করে পুঁথিটা পড়তে লাগলো। কিছুক্ষণ পর ভালো করে দেখতে দেখতে ওর মুখে হাসি ফুটে উঠল। অনেক কৌশলে ব্যাপারটা লেখা আছে, সাধারণের চোখে পড়ার মতো নয়। সব মিলিয়ে পুঁথিটার 5টা খণ্ড। প্রথম খণ্ডের প্রথম লাইনে লেখা আছে প্রথমে কোন মন্ত্র কিভাবে বলতে হবে। তবে প্রথম লাইন বলতে কিন্তু বাম দিক থেকে ডান দিকে নয়, ওপর থেকে নিচের দিকে। মানে এই পুঁথিটার বিশেষত্ব হলো যেই লেখাগুলো, অর্থাৎ পাণ্ডবদের মহাপ্রস্থানের কথাগুলোই লেখা আছে। অর্থাৎ পাশাপাশি পড়লে পাণ্ডবদের মহাপ্রস্থান, তাদের যাত্রাপথ, আগের ঘটনা এগুলোই বোঝা যাবে। কিন্তু ওই লেখাগুলোই ওপর নিচে পড়লে পরপর সূত্র বেরিয়ে আসছে। সেগুলোর সরলীকরণ করলে হয়, সায়ংকালে সোমনাথের মন্দিরে দেবী মায়ের সামনে আরতির সময় ঘণ্টাধ্বনি সহযোগে গায়ত্রী মন্ত্র জপ করলে সেই মহা পাশুপাত অস্ত্রের সন্ধান মিলবে। রণজয় তাড়াতাড়ি উঠে বসল। স্যারকে সবটা জানাতে হবে, হাতে বেশি সময় নেই। তাড়াতাড়ি ও স্যারের ঘরের দিকে পা বাড়ালো। সুজিত ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এত কিছু ঘটনা, এত কিছু ব্যাপার, সবগুলোই একটা একটার সাথে কানেক্টেড। কিন্তু পকেটে রাখা মোবাইলটা বেজে উঠল। সুজিত ফোনটা বের করল। তারক ফোন করেছে। ও কলটা রিসিভ করতেই তারক বলে উঠল, স্যার, বিনায়ক স্যারের অন্তর্ধানের পেছনে কার হাত রয়েছে আমি মনে হচ্ছে জেনে ফেলেছি। সম্ভবত উনি এখনো বেঁচে আছেন। আর ওনাকে কেন... হঠাৎ সুজিতের মনে হলো কি একটা ভারী শব্দ হলো। আর কিছুই শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক উড়ে গেল নাকি? ও আরো কয়েকবার হ্যালো হ্যালো করে ফোনটা কেটে আরেকবার ট্রাই করল। না, সুইচড অফ আসছে। এখন রাত প্রায় 1:15 বাজে। থাক, না হলে কাল সকালে একবার ট্রাই করা যাবে। সুজিত ফোনটা পকেটে রেখে নিজের ঘরের দিকে পা বাড়ালো। কয়েকটা প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।
বিনায়ক স্যারকে কে কিডন্যাপ করেছিল, কিভাবেই উনি তাদের কবল থেকে ছাড়া পেলেন, আর একটা হলো ওনার ঘর থেকে যে ইলুমিনাতির একটা সাইন পাওয়া গিয়েছিল সেটা কেন? তাহলে কি ইলুমিনাতির কোনো মেম্বার এই ব্যাপারটার সাথে কানেক্টেড? কিন্তু সেভাবে তো এই মেম্বারদের খুঁজে পাওয়া সম্ভব নয়। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন এই গ্রুপের মেম্বাররা। একমাত্র বিনায়ক স্যারের পক্ষেই এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব। কিন্তু উনিও তো। এটা ওটা ভাবতে ভাবতে আরো ঘন্টা দুয়ে কেটে গেল। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। কলকাতায় এত ঠান্ডা পড়ে না, তাই ওর বেশ লাগছিল ঠান্ডাটা উপভোগ করতে। ভোরের দিকে একটু গড়িয়ে নেওয়ার জন্যে ঘরে ঢুকে সুজিত দেখল তিথি অঘোরে ঘুমিয়ে। ও পকেট থেকে ফোনটা বের করে ডিভানের ওপর রেখে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে, এমন সময় ফোনটা বেজে উঠল। সুজিত তাড়াতাড়ি ফোনটা সাইলেন্ট করে দেখল একটা অচেনা নম্বর। ফোনটা রিসিভ করতেই ও প্রান্ত থেকে একটা গলা ভেসে এলো। থানার নতুন কনস্টেবল আত্মারাম। স্যার, তারক স্যার খুন হয়েছেন। আমি রোজকার মতো কোয়ার্টারে টহল দিচ্ছিলাম, হঠাৎ লোডশেডিং হলো। তারপর আমার মনে হলো কেউ যেন অন্ধকারে তারক স্যারের কোয়ার্টার থেকে বেরিয়ে যাচ্ছে। আমি স্যারকে বেশ কয়েকবার ডেকে সাড়া না পেয়ে স্যারের কোয়ার্টারে ঢুকি। ততক্ষণে কারেন্ট চলে এসেছে, দরজা খোলাই ছিল। তারক স্যার মেঝেতে পড়েছিলেন, পুরো মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। কেউ কেউ ওনাকে গুলি করেছে। স্যার, ডক্টর এসে ডেথ সার্টিফিকেট দেওয়ার পরেই বডি পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। সুজিত কি বলবে বুঝতে পারল না। তারক খুন হয়েছে? তারক বলেছিল যে এই পুরো ঘটনার পেছনে কে আছে সে জানতে পেরেছে, আর বিনায়ক স্যার যে বেঁচে আছেন সেটাও সে আন্দাজ করতে পেরেছে। তাহলে কি কালপ্রিট নিজে এসেছিল? সুজিত ঘর থেকে বেরিয়ে আবার বারান্দায় এলো। এখনই কয়েকটা জরুরি ফোন করতে হবে কলকাতায়। খুব ভোরে ঘুম ভেঙে গেল রণজয়ের। কাল রাতে স্যারের রুমে যখন ও যায় তখন দেখেছিল ঘরটা ভেতর থেকে বন্ধ। স্যার ঘুমিয়ে পড়েছেন খুব সম্ভবত। ও চলে এসেছিল। এখন একবার স্যারের রুমে যেতে পারলে হয়। প্রীতি এখনো ওঠেনি। ও ঘরের দরজাটা সাবধানে খুলে বাইরে বেরোলো। কয়েকটা রুমের পরে ব্যালকনি, তারপরেই লিফট। নিচের তলাতে স্যারের রুম, ব্যালকনি ঘেঁষা সুজিতদের ঘর। ও বোধহয় এত ভোরে ওঠেনি। রণজয় স্যারের ঘরে যাবে বলেই লিফটের দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময়ও দেখল ব্যালকনিতে সুজিত বসে। ওকে দেখেই বলল, রণ, আমাকে আর্জেন্ট কলকাতা ফিরতে হবে। তারও কাল রাতে নিজের কোয়ার্টারে খুন হয়েছে। ওকে কেউ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। খুন হওয়ার সময় তার আগে আমাকে জানিয়েছিল বিনায়ক স্যারের এই পুরো ব্যাপারটার পেছনে কে কে আছে ও জানতে পেরেছে। বডি পোস্টমর্টমে গেছে, ফরেন্সিক রিপোর্ট এলে পরিষ্কার হয়ে যাবে পুরো ব্যাপারটা, কখন খুনটা হয়েছে। ওখানে যদিও রয়েছে অনেকে, কিন্তু আমার যাওয়াটা খুব দরকার। তোকে আমি ফোনটা করতেই যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, স্যারের ওই পুঁথির রহস্য কিছু কি উদ্ধার করতে পারলি? রণজয় বলল, হ্যাঁ পেরেছি তো, সেই জন্যই তো স্যারের রুমে যাচ্ছি। কিন্তু সুজিত হাতটা বাড়িয়ে ওর পিঠটা চাপড়ে দিয়ে বলল, তোর উপর ভরসা ছিল, কেউ না পারলেও তুই পারবি। কিন্তু এখন একদম শোনার সময় নেই, এখন বেরোতেই হবে, না হলে ফ্লাইটটা মিস হবে। তবে তোরা যখন মাদুরাই যাবি তখন আমি ওখানে গিয়ে তোদের সাথে দেখা করব। তবে একটা কথা স্পষ্ট বুঝতে পারছি, তারক যা জানতে পেরেছিল তার সাথে এই কেসটার রীতিমতো কানেকশন আছে। সেটা দেখতেই হবে আমার রণ, আর সেটা দেখতেই আমায় কলকাতায় যেতে হবে। যাই হোক, আসি রণ, তিথি রইল আর আমার শাশুড়ি, আসি। সুজিত ওর ঘরে ঢুকে গেল। রণজয়ের কপালে একটা গভীর ভাঁজ পড়ল। এতগুলো কেস দেখেছে বটে, এইটার মতো এত জটিল আর দীর্ঘ কেস ওর জীবনে খুব কমই এসেছে। তারও কি তাহলে কিছু জেনে ফেলেছিল যা অপরাধীর পক্ষে রীতিমতো ভয়ের? আর একটা কথা, তারক তার নিজের কোয়ার্টারে খুন হয়েছে। তাহলে
এটা ধরে নেওয়া যায় এতটাই বহু আগে থেকে তারককে চিনত, ওর গতিবিধি নজরে রাখত। না হলে একদম মোক্ষমভাবে খুন করলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কি করে? সাধারণ কোনো মানুষ যদি তারকের অচেনা হতো তাহলে ওর মতো একজন প্রশিক্ষিত অফিসার নিশ্চয়ই নিজেকে বাঁচাতে পারত। অতর্কিতে যে আক্রমণ হয়নি এটা পরিষ্কার। এসব ৭-৫ ভাবতে ভাবতে রণজয় বিনায়ক স্যারের রুমে গিয়ে দরজায় কয়েকবার টোকা দিতেই দরজা খুলে দিলেন বিনায়ক স্যার। রণজয় ঘরে ঢুকে বলল, সুপ্রভাত স্যার। স্যার, বোধহয় এই প্যাটার্নগুলো আমি বুঝতে পেরেছি, কিন্তু এগুলো তো সবই সাউন্ডের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে। গায়ত্রী মন্ত্র দিয়ে। বিনায়ক স্যারের মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি রণজয়ের দিকে তাকিয়ে ওর কথার মাঝখানে বললেন, আমার ভুল হয়নি রণজয়, তুমি আমার যোগ্য শিষ্য। আমার ভরসা ছিল তুমি পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। ঠিক ধরেছ, সোমনাথের মন্দিরের গর্ভগৃহে লুকানো রয়েছে সে অমোঘ অস্ত্রের সন্ধান। কিভাবে কোন ফ্রিকোয়েন্সিতে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে সেটা তুমি 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 বুঝতে পেরেছ। তবে তবে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু তা এখনো বলার মতো উপযুক্ত সময় নয়। এখন আমাদের সোমনাথের মন্দির থেকে অস্ত্রের সন্ধান নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি সেটা উদ্ধার করতে হবে। রণজয় বলল, আজই ফ্লাইটের টিকিট কেটেছি, সন্ধ্যে 7টাতে ফ্লাইট। ওখানে পৌঁছে মন্দির কর্তৃপক্ষকে বলে সবটা ম্যানেজ করতে হবে। আপনি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিন। এদিকে আরেকটা খবর আছে, খবরটা অবশ্য খুবই খারাপ। সুজিতের একজন কলিগ খুন হয়েছেন। ব্যাপারটা খুবই মিস্টিরিয়াস, কারণ ওই কলিগ আপনার কেসটা ইনভেস্টিগেট করছিল। সুজিতকে কাল রাতেই ফোন করে জানিয়েছিল যে পুরো ব্যাপারটার হোতা কে তা সে জানতে পেরেছে, কিন্তু তার মধ্যে এইভাবে একটা দুর্ঘটনা ঘটে গেল। রণজয় কথা বলতে বলতে স্যারের মুখের দিকে তাকিয়েছিল। ও বুঝতে পারছিল স্যারের একটু আগের মৃদু হাসি মাখা মুখটা মিলিয়ে গিয়ে একটা রাগের ভাব ফুটে উঠছে। কিছু একটা বলতে গিয়েও চেপে গেলেন। রণজয় কথাটা শেষ করে বলল, আমি আসছি স্যার, সন্ধ্যে 7টার ফ্লাইট কিন্তু। রণজয় ঘর থেকে বেরিয়ে এলো। মাথায় হাজার চিন্তা ভিড় করে আসছে। এখন সন্ধ্যে 7:05। গতকাল রণজয়রা গুজরাট এসে পৌঁছেছে। সুজিত যথারীতি কলকাতাতে তারকের খুনের তদন্তে। যেটা এখনো পর্যন্ত জানা গেছে, সুজিতের সাথে ফোনে কথা চলাকালীন ওকে কেউ খুন করেছে। মার্ডারারের পিস্তলে সাইলেন্সার লাগানো থাকায় বাইরে কোনো আওয়াজ পৌঁছায়নি। রণজয়রা অনেক রিকোয়েস্ট করে আজ মন্দিরের একদম গর্ভগৃহে ঢোকার অনুমতি পেয়েছে। এমনিতে ভারতের অন্যতম সুন্দর মন্দির এটি। এই হিন্দু দেবতা দ্বাদশ লিঙ্গের সবচেয়ে পবিত্রতম, কিন্তু এখানকার নিয়মনীতি অনেক বেশি কঠিন, যার কারণে সাধারণ মানুষের মন্দিরের গর্ভগৃহে অনুপ্রবেশ ব্যাপারটা মন্দির কর্তৃপক্ষ মানতে চাইছিলেন না। শেষে সুজিত গুজরাট পুলিশের সাথে যোগাযোগ করে সবটা ম্যানেজ করেছে। এমনিতে মন্দিরটি বহু প্রাচীন। এই মন্দিরের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত। পুরাণ অনুসারে সত্যযুগে সোমেশ্বর মহাদেব ভৈরবেশ্বর, ত্রেতা যুগে শ্রাবণীকেশ্বর ও দাপর যুগে শ্রীগলেশ্বর নামে পরিচিত ছিলেন। চন্দ্র তার স্ত্রী রোহিণীর প্রতি অত্যধিক আসক্তিবশত তার অন্য ২৬ স্ত্রীকে উপেক্ষা করতে থাকেন। এই ২৬ জন ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা। এই কারণে দক্ষ তাকে ক্ষয়িত হওয়ার অভিশাপ দেন। প্রভাস তীর্থে চন্দ্র শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশত নির্মূল করেন। এরপর ব্রহ্মার উপদেশে কৃতজ্ঞতা বশত চন্দ্র সোমনাথে একটি স্বর্ণ শিব মন্দির নির্মাণ করেন। পরে রাবণ রূপ পেয়ে কৃষ্ণ চন্দন কাষ্ঠে এবং রাজা ভীমদেব প্রস্তরে মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। প্রাচীনকালে মন্দিরের মধ্যে এই শিবলিঙ্গটি অদ্ভুতভাবে কোনো রকম কোনো সাপোর্ট ছাড়াই
ঝুলন্ত অবস্থায় ছিল। তারপর বারবার এটি ধ্বংস করার পর অবশ্য এখন আর তেমন নেই, নতুনভাবে এটিকে প্রতিষ্ঠা করা হয়েছে। রণজয় আর বিনায়ক স্যার ঠিক সন্ধে 6টার সময় মন্দিরে এসে দাঁড়ালেন। এই সময় অনেক দর্শনার্থী থাকেন, তবে মূল গর্ভগৃহে শুধু ওদের দুজনকে স্পেশাল পারমিশন নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে। বলা হয়েছে মিনিট 15-র বেশি ওখানে থাকা যাবে না। ওরা ওতেই সম্মতি দিয়েছে। শুরু হলো সন্ধ্যা আরতি। পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণ, ধূপধুনা, অগ্রুর গন্ধে মন্দিরের পরিবেশটাই বদলে গেল। রণজয় এমনিতে নাস্তি, কিন্তু হঠাৎ ওর মনে হতে লাগলো যেন স্বয়ং মহাদেব এই মন্দিরে উপস্থিত হয়েছেন। অদ্ভুত এক পরিবেশ। কিছুক্ষণ আরতি চলার পর বিনায়ক স্যার বললেন, এবারে সময় হয়েছে রণজয়, এবারে। সে বুঝতে পারল স্যার কি বলতে চাইছেন। এই সেই সময় যখন গায়ত্রী মন্ত্র এই ফ্রিকোয়েন্সিতে জপ করলে সেই দৈব অস্ত্রের সন্ধান পাওয়া যাবে। রণজয় শুরু করল, ওম ভূর্ভুবস্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত জিনিস রণজয় চোখের সামনে হয়ে যেতে দেখল। মন্দিরের গর্ভগৃহের ঠিক মাঝখানটা কিছুটা বসে গিয়ে একটা চৌকোনো বাক্সের মতো জায়গা বের হলো। রণজয় এগিয়ে গিয়ে দেখল ওই চৌকোনো জায়গাটাতে একটা সুন্দর কারুকার্য করা বাক্স রাখা, চন্দন কাঠের। বাক্সটার গা থেকে অপূর্ব চন্দনের সুবাস বেরোচ্ছে। ও সেটাকে হাতে তুলে নিল। পুরোহিত মশাই এক লহমার জন্যে থেমে গিয়েছিলেন, আবার শুরু করলেন আরতি। এখন শেষের দিকে আরতি। এই ফ্রিকোয়েন্সির সাথে তাল মিলিয়ে পুঁথি অনুযায়ী আবার গায়ত্রী মন্ত্র জপ করতেই গর্ভগৃহে মেঝে আবার যেমন ছিল তেমনি জোড়া লেগে গেল। রণজয় এবার বাক্সটাকে ধীরে ধীরে খুলল। পুরনো মোটা একটা কোনো ধাতব পদার্থ, অদ্ভুত নিপুণভাবে জোড়া লাগানো। এই মন্দিরের বিশালতার সামনে এমন দৈব জিনিসের গায়ে হাত রাখতে গিয়ে রণজয় শিউরে উঠল। মুখ ফিরিয়ে দেখল বিনায়ক স্যার অদ্ভুত দৃষ্টিতে বাক্সটার দিকে তাকিয়ে আছেন। মুখে যেন এক জ্যোতি খেলা করছে। ও আস্তে আস্তে সেই ধাতব দণ্ডটা খুলতে যাবে। বিনায়ক স্যার ওকে বাধা দিয়ে বললেন, এখানে নয় রণজয়, হোটেলে চলো। হোটেলে ফিরে এসে রণজয় বলল, স্যার। বিনায়ক স্যার ওকে ইশারায় থামিয়ে দিয়ে বললেন, এই পুঁথি অনুযায়ী সেই দৈব অস্ত্র কোথায় আছে সেটা খুঁজে পাওয়ার আগে তোমায় কয়েকটা কথা বলে নেওয়া দরকার। যে কথাগুলো তোমায় বলতে যাচ্ছি সেগুলো বলে নেওয়া এখনই প্রয়োজন। তবে একটা কথা। বিনায়ক স্যারের কথার মাঝখানে রণজয়ের ফোনটা বেজে উঠল। সুজিত ফোন করেছে। ও ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ও সন্দেহ করছে খুব পরিচিত কেউ খুনটা করেছে। সবাইকে খুব সাবধানে থাকতে বলল। ওদের ওপর খুনির যথেষ্ট নজর রয়েছে। ফিরে এসে রণজয় বলল, স্যার আসলে সুজিত ফোন করেছিল। আপনি কি যেন একটা বলতে গিয়ে তখন থেমে গেলেন। আপাতত জিনিসটা আবিষ্কার করে যাক, তারপর না হয় সব খুলে বলা যাবে। ওটার থেকে কোনো কিছুই আর বেশি গুরুত্বপূর্ণ নয়। রণজয় বলল, পরশু ফ্লাইটের টিকিট কেটে রেখেছি, দুপুর 12:30 ফ্লাইট। আচ্ছা তাহলে আপনি এখন রেস্ট নিন, আমি আসছি। হ্যাঁ, আর হ্যাঁ, কেউ দরজা নক করলে আইহোল দিয়ে দেখে তারপরই খুলবেন। এই সময় সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরি। রণজয় নিজেদের রুমে এলো। প্রীতি তিথি আর মাসিমার সাথে গল্প করছিল। ওকে দেখেই
তিথি উঠে দাঁড়ালো, বলল, প্রীতিদি একা বসে বোর হচ্ছিল, তাই আমরাও একটু গল্প করে গেলাম। এবারে তুমিও এসে পড়েছ, আমরা যাই। তিথিরা চলে যেতেই প্রীতি একটু রাগ করেই বলল, এলাম বেড়াতে, কিন্তু তুমি সেই কোনো না কোনোভাবে কাজে ব্যস্ত থাকছো। তাহলে আর বেড়াতে এসে লাভটা কি হলো? প্রীতি, এখানে ঘুরতে এসেছি বটে, কিন্তু এমন কিছু কিছু আশ্চর্য ব্যাপার ঘটে যাচ্ছে এবং ঘটবে, সেটা তুমি ভাবতেও পারছো না। এই 1 মিনিট, তুমি একবার তিথিকে বলে দাও তো, যেন ওরা কেউ নক করলে আইহোল দিয়ে না দেখে তবে দরজা না খোলে। আমরা একটা ভয়ঙ্কর কোনো ঘটনার মুখোমুখি হতে চলেছি। যাক, বেশ ঠান্ডা ওয়েদার, রাত খুব বেশি না হলেও আর শুধু শুধু জেগে লাভ নেই। লাইটটা অফ করে দাও, আমি আর আজকে কিছু খাবো না, বুঝলে? তুমি খালি তোমার জন্য অর্ডার করে দাও। প্রীতি বলল, একটা জিনিস আছে, সেটা খাওয়ার জন্যে অর্ডার করতে হবে না। সেটা কি চাই? রণজয় দেখল প্রীতির দুটো চোখ যেন দুষ্টুমিতে নাচছে। ও একটু মুচকি হাসি হেসে ওকে কাছে টেনে নিল। ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকতে ঢুকতে প্রীতি হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্পটা বন্ধ করে দিল। রণজয়রা উত্তরাখণ্ডে এসে পৌঁছেছে কয়েক ঘন্টা হলো। পুরোদমে প্রস্তুতি চলছে তুঙ্গনাথের মন্দিরে যাওয়ার। এমনিতে যাত্রাপথ ভয়ঙ্কর কঠিন। সাধারণত হেঁটে বা খচ্চরের পিঠে মন্দিরে পৌঁছাতে হয়। চোপতা থেকে মন্দিরে পৌঁছাতে প্রায় 5 দিন সময় লাগবে। রণজয় আর বিনায়ক স্যার দুজনে যাচ্ছে, আর সবাইকে বুঝিয়ে হোটেলে রেখে আসা হয়েছে। প্রীতির আসার খুব ইচ্ছে থাকলেও এই বিপদ সংকুল রাস্তায় ওকে আনতে মন সায় দেয়নি তার। কি হবে কিছু জানা নেই। তাছাড়া হঠাৎ বিনায়ক স্যারের কথায় চমক ভাঙল রণজয়ের। স্যার রেডি হয়ে গেছেন, ওকে তাড়া দিচ্ছেন। স্যার অবলীলায় হেঁটে চলেছেন। রণজয়ের এত ফিট শরীর হয়েও বেশ হাঁফ ধরে যাচ্ছে। পাহাড়ি রাস্তা এত খাড়াই, অভ্যেস না থাকলে ব্যাপারটা যথেষ্ট কঠিন। ও একটু সাড়া দিয়ে বলল, আপনি এগিয়ে যান, আমি যাচ্ছি। ওর মতো আরও অনেকেই আছেন যারা যাচ্ছেন। রণজয় বুঝতে পারল ভালো মতো ট্রেকিংয়ের অভিজ্ঞতা না থাকলে এখানে চলা খুব কষ্টকর। কিন্তু স্যার যেভাবে সাবলীলভাবে যাচ্ছেন তাতে একটা কথাই মনে হয়, স্যার অভ্যস্ত এই রাস্তায় চলতে। তার মানে হয়তো স্যার যেখানে এই 1 বছর ছিলেন নিয়মিতভাবে এইসব রাস্তায় ঘুরে বেরিয়েছেন। এছাড়া তো সম্ভব নয়। স্যার কখনো ট্রেকিং করেছেন বলে অন্তত জানে না, বরং উল্টোটাই সত্যি। স্যার কোনো কারণ ছাড়া ঘর থেকে খুব একটা বেরোতে পছন্দ করেন না। এবারে কোনো ব্যাপারে যদি ইন্টারেস্ট প্রকাশ করেন তাহলে সেটা আলাদা ব্যাপার। সেদিন নয়, পরপর 3 দিন ধরে সময় নিয়ে রণজয়রা মন্দিরে পৌঁছালো। প্রথমে ওরা মন্দিরের একেবারে ধার ঘেঁষে একটা ধর্মশালায় উঠল। যদিও এই কটা দিন ওরা যথেষ্ট রেস্ট নিয়েই এসেছে, তা হলেও পাহাড়ি রাস্তায় চলা খুব পরিশ্রমের। ধর্মশালায় ঢুকে কিছু খেয়ে নিয়ে সামান্য একটু বিশ্রাম নিয়েই স্যার বললেন, আজকে রাত ঠিক 8টার সময় মন্দির বন্ধ হয়ে যাওয়ার আগে আমাদের ওই মন্দিরে ঢুকতে হবে, আর তারপরেই কাজটা করা সম্ভব। সে মাথা নেড়ে সায় দিল। বারবার একটা কথা মনে হচ্ছিল ওর, যে আজকে রাতে কিছু একটা ঘটতে চলেছে, এবং সেটা খুব সহজ সরল কোনো ঘটনা নয়। প্রায় বিকেল 5টা নাগাদ ওরা ধর্মশালায় এসে উঠেছিল। খেয়ে দিয়ে বিশ্রাম নিতে গিয়ে কখন যে ওর 2 চোখ ঘুমে জড়িয়ে গিয়েছিল ও জানে না। ঘুম ভাঙল বিনায়ক স্যারের ডাকে। ধর্মর করে উঠে বসল। বিনায়ক স্যার বললেন, 8:15 বাজে, ঠিক 8টায় মন্দির বন্ধ হবে। বিনায়ক স্যার প্রায় চাপা স্বরে বললেন, রণজয়, এই সময়টা একদম পারফেক্ট, এরপরে আর কিছুই করা সম্ভব নয়, তাড়াতাড়ি ওঠো। রণজয় তার আগেই উঠে বসল। চলুন স্যার।
ধর্মশালা থেকে বেরিয়ে ও অবাক হয়ে গেল। আজ পূর্ণিমা, আকাশে বড় চাঁদ উঠেছে। তার রূপলি আলোতে চারদিক ভেসে যাচ্ছে। সেই আলোতে চারদিক যেন রূপোর মতো চকচক করছে। রণজয়ের পরনে মোটা পুলওভার, কান ঢাকা টুপি, দস্তানা সব রয়েছে, কিন্তু তাতেও শীত আটকাচ্ছে না। ও বুঝতে পারল এখানকার শীতটা সমতলের তুলনায় অনেক গুণ বেশি। বরফের ওপরে চলার জন্য বিশেষ ধরনের জুতো তাদের দুজনেরই পরনে। কিছুক্ষণের মধ্যেই তারা মন্দিরে পৌঁছে গেল। মন্দিরে পৌঁছে সে দেখল মন্দির বন্ধ হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। বিনায়ক স্যার ওকে প্রায় ফিস ফিস করে বললেন, এই সময় আমাদের ভেতরে ঢুকতে হবে, তবে দেখে, কারণ এই সময় মন্দিরে দর্শনার্থী অ্যালাউড নয়। তবে নিজেদের কারণে গোপন রাখতে হবে নিজেদের। রণজয় যতটা সম্ভব গুঁড়ি মেরে মন্দিরে ঢুকল, পেছনে পেছনে বিনায়ক স্যার। রণজয় ভেতরে ঢুকেই অদ্ভুত ক্ষিপ্রতায় নিজেকে একটা থামের আড়ালে লুকিয়ে নিল। বিনায়ক স্যার আত্মগোপন করেছেন। মিনিট কয়েকের মুহূর্ত, প্রায় ওর সামনে দিয়েই প্রধান পুরোহিত মশাই বেরিয়ে গেলেন। রণজয় নিঃশ্বাস বন্ধ করে রইল। কোনোভাবে ধরা পড়ে গেলে সব জলে যাবে। এমনিতে এখানকার অধিবাসীদের নিয়মকানুন অনেক কঠিন, তার উপর মন্দিরের মতো একটা পবিত্র জায়গায় এভাবে কোনো অজানা মানুষকে দেখতে পেলে এর ফল যে খুব একটা ভালো হবে না তা ওর চেয়ে ভালো আর কে বুঝবে। মন্দিরে তালা লাগানোর শব্দ পাওয়ার কিছুক্ষণ পরে ওরা নিজেদের আড়াল থেকে বের করে আনলো। এরপরে ব্যাগে রাখা বড় গ্যাসের আলোটা জ্বালল। মন্দির ভরে উঠল আলোতে। বিনায়ক বললেন, এবারে সত্যিটাকে প্রকাশ করার পালা, আর সে বহু প্রতীক্ষিত বস্তুটিকে বাইরে বের করে আনার পালা। বিনায়ক স্যার বাক্সটা থেকে সেই লোহার দণ্ডটা যেখানে জোড়া লাগানো সেখানে একটু চাপ দিতেই সেটা স্প্রিংয়ের মতো ছিটকে দুভাগে ভাগ হয়ে গেল। রণজয় দেখতে পেল বড় খণ্ডটার ভেতরে রাখা একটা ছোট শঙ্কু আকৃতির মতো জিনিস। বিনায়ক সেটা হাতে নিয়ে সোজা চলে গেলেন শিবলিঙ্গের ঠিক ডান দিকটাতে। শুরু করলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। কিছুক্ষণ পর শিবলিঙ্গের ডান দিকটা ইংরেজি এল অক্ষরের মতো খুলে এলো। রণজয়ের মনে হলো ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এই কনকনে ঠান্ডাতেও ওর শরীরে ঘাম দেখা দিল। স্যারের অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি মন্ত্র জপ করেই চলেছেন। কিছুক্ষণ পর পরিস্থিতি আগের মতো হয়ে গেল। এবারে সেই খুলে যাওয়া জায়গাটা কয়েক পা ঘুরে গিয়ে একটা সুড়ঙ্গের সৃষ্টি হলো। বিনায়ক স্যার ওকে ইশারা করলেন তার পেছনে যেতে। রণজয় বিনায়ক স্যারের পেছনে পেছনে সেই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। প্রায় মিনিট 15 যাওয়ার পর ও বুঝতে পারল মাথার ছাদ ক্রমশ নিচু হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরও কিছুক্ষণ চলার পর একটা গুহার মুখ দেখা গেল। সামনে একটা বড় পাথর। বিনায়ক স্যার হাতের সেই শঙ্কু আকৃতির বস্তুটা নিয়ে সেই পাথরটার ওপর রাখলেন। সঙ্গে সঙ্গে সেটা সরে গিয়ে ভেতরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেল। বিনায়ক স্যার ভেতরে ঢুকলেন, পেছনে রণজয়। ওর হাতে একটা পোর্ট ম্যাক্স বাতি। সেই বাতির আলোতেও দেখতে পেল ঠিক ঘরের মাঝে রয়েছে একটা অস্ত্র, নাতি দীর্ঘ, মাথাটা অর্ধচন্দ্রাকৃতি। সেই পাশুপাত অস্ত্র। সত্যি কথা বলতে রণজয় একটু হতাশই হলো। এমন কিছু আহামরি দেখতে নয়, কেউ না বলে দিলে সাধারণের মধ্যেই হারিয়ে যাওয়ার মতোই। ওটা ওখানে রেখে যেমন এসেছিলে তেমনি ফিরে যাও বিনায়ক। রণজয়ের কথা শেষ হতে না হতেই একটা ভারী গমগমে গলা ভেসে এলো। রণজয়
মুখ ফিরিয়ে তাকালো সিঁড়ির ঠিক মুখেই দাঁড়িয়ে এক মুখোশধারী আততায়ী, হাতে একটা পিস্তল। বিনায়ক স্যার উত্তেজিত হয়ে বলে উঠলেন, মুখোশ খুলে ফেলো রাজা, সরাসরি কথা বলো। তবে তোমায় একটা কথা বলে রাখি, এই জিনিস আর যাই হোক তোমার হাতে তুলে দেবো বলে এতগুলো দিন কষ্ট করিনি রাজা। লোকটি এক টানে মুখোশটা খুলে দিতেই রণজয় অবাক হয়ে দেখল মুখোশের আড়ালে আর কেউ নয়, ডিআইজি সুবীরেশ দত্ত। ওকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সুবীরেশ বললেন, এই যে স্যারের পেছনে পেছনে ল্যাজ হয়ে ঘোরা স্যারের সুযোগ্য শিষ্য রণজয় সেন, তুমি নিশ্চয়ই অবাক হয়েছ। হ্যাঁ, আমি রাজা। আমার এই ডাকনামটা ধরে আমার কলেজের বন্ধুরা ডাকত, এই যেমন তোমাদের বিনায়ক স্যার। হ্যাঁ, যাকে আমার একটা ছোট্ট কাজ করে দাও তো। এই বিনায়ক বুড়োকে নিয়ে আস্তে আস্তে কেটে পড়ো, এগুলো যেমন আছে তেমন থাকুক, কেমন? আর একটা কথা, বেশি ক্যারাটের প্যাচ বা মাথার ধূসর বস্তু ব্যবহার করো না। রাজা, তুমি যা করছো বা করতে যাচ্ছ সেটা কতটা বিপজ্জনক সেটা তুমি নিজেও জানো না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি আমার হয়ে কাজটা করে দাও বিনায়ক। ওই অস্ত্রটা তোলো, বাইরে আমার লোক অপেক্ষা করছে, তুমি এটা তার হাতে তুলে দিলেই ব্যাস কয়েক ঘন্টার মধ্যেই দেশের সীমানা পেরিয়ে যাবে এই কি যেন পাশুপত অস্ত্র। মানুষ এত বোকাও হয়, কবেকার কি জিনিস সেটার ভ্যালু নাকি কোটি কোটি ডলার। অদ্ভুত। যাকে আমি আদার ব্যাপারী, জাহাজের খোঁজে আমার আর কি দরকার, জিনিস দিয়ে টাকাটা পেলেই কেল্লা ফতে। না 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 না, তোলো তোলো তো, তাড়াতাড়ি করো, আমার হাতে সময় বেশি নেই। বিনায়ক এক অদ্ভুত দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন সুবীরেশ দত্তের দিকে, তারপর বললেন, ভুল করছো রাজা, এই জিনিসে তোমার কোনো অধিকার নেই, এই জিনিসে তুমি হাত দিও না, ফল খুব মারাত্মক হবে তাহলে। সুবীরেশ দত্ত ঘর ফাটিয়ে হেসে বললেন, আমাকে ভয় দেখিও না বিনায়ক, তুমি ভালো করেই জানো এতে কোনো লাভ নেই। আর তাছাড়া যেদিন থেকে জানতে পেরেছি তুমি খাদে পড়ে মারা যাওনি, সেদিন থেকে তোমাকে আমি ছায়ার মতো অনুসরণ করেছি তোমার অজান্তেই, কারণ আমি জানতাম তুমিই পারবে এটার কাছে আমায় পৌঁছে দিতে। দাও দাও দাও, ওটা তাড়াতাড়ি বের করে আমাকে এনে দাও। এই রণজয়, তুমি তাহলে শুভ কাজটা শুরু করো না, দেরি করো না, আর একটু চালাকি করো না, নাহলে কিন্তু এক গুলিতে তোমার স্যারের ভবলীলা সাঙ্গ করে দেবো। হ্যাঁ। রণজয় দেখল বিনায়ক এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সুবীরেশ দত্তের দিকে। ও কিছু বলার আগে বিনায়ক স্যার বললেন, রাজার কথা মতো কাজ করো রণজয়। ও একটু আশ্চর্য হলেও ধীরে ধীরে এগিয়ে গিয়ে পাশুপত অস্ত্রটা ধীরে ধীরে তুলে দিল। খুব একটা ওজন নেই অস্ত্রটা। সুবীরেশ ইঙ্গিত করলেন অস্ত্রটা ওনার হাতে তুলে দেওয়ার জন্য। তার আপাদমস্তক জ্বলে গেলেও সে সেটাই করল। সঙ্গে সঙ্গে এগিয়ে গেল অস্ত্রটার দিকে। হাতে করে সেটা তুলতে যাওয়ার ভান করে হঠাৎ ক্ষিপ্র গতিতে প্রায় উড়ে গেল সুবীরেশ দত্তের দিকে। হঠাৎ রণজয়ের এই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না সুবীরেশ দত্ত। আচমকা টাল খেয়ে পড়ে গেলেন তিনি। হাত থেকে রিভলভারটা ছিটকে চলে গেল কিছুটা দূরে। রণজয় সঙ্গে সঙ্গে সুবীরেশ দত্তের হাত থেকে রিভলভারটা কুড়িয়ে নিয়ে তার দিকে তাক করে বলল, আমাদের নিরাপদে পৌঁছতে দিন, নিজের কাজটা করতে দিন, না হলে কিন্তু রিভলভারটা আপনি একা চালাতে জানেন না। যতদূর মনে হচ্ছে এটা আপনার সার্ভিস রিভলভারও নয়, তাই দু একটা গুলি খরচ হয়ে গেলে বোধহয় কোনো হিসেবও থাকবে না। এই বলে রণজয় ক্ষিপ্র গতিতে পাশুপত অস্ত্রটা তুলে নিয়ে বলল, স্যার চলুন। রণজয় আর বিনায়ক স্যার প্রায় কয়েক পা হেঁটে বেরিয়েছে। হঠাৎ ওর মনে হলো কিছু একটা ভারী বস্তু তার মাথার পেছনে আঘাত করল। চোখে কয়েক মুহূর্ত অন্ধকার দেখার পরে ওর মনে হলো কেউ জোর করে ওর হাত থেকে পাশুপত অস্ত্রটা নিয়ে নিয়েছে। ভালো করে যখন ও চোখ মেলে চাইল, দেখল
বিনায়ক স্যারকে খুব জোরে একটা থাপ্পড় মেরে সুবীরেশ দত্ত বলছে, এতদিন ভদ্র ব্যবহার করেছিলাম আর সেটা তুমি ভেবেছিলে আমার কমজোরি। তুমি তার যোগ্য নও। আমি আমার জিনিসটা নিয়ে গেলাম, তোমার ভবলীলা সাঙ্গ করে দিতে পারতাম, কিন্তু তুমি আমার বন্ধু, তাই প্রাণে মারলাম না। আর তোমার ওই রণজয়কেও হালকা করে একটু শিক্ষা দিয়ে গেলাম। ভবিষ্যতে যেখানে সেখানে নিজের ক্যারেটের প্যাচ, বোধহয় ওকে এবার থেকে দেখাতে গেলে দুবার করে ভাবতে হবে। এই থ্যাঙ্কস জ্যাক, তুমি না থাকলে বোধহয় আজ অপারেশনটা সাকসেসফুল করতে পারতাম না। সুবীরেশ দত্ত পেছন ঘুরে একজন দীর্ঘদেহী শ্বেতাঙ্গকে করমর্দন করলেন। রণজয় বুঝতে পারল এই লোকটাই ওকে মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করেছিল। সুবীরেশ দত্ত আর জ্যাকের ভারী বুটের শব্দ বরফের ওপর ভোঁতা শব্দ করতে করতে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ ওর মনে হলো ও যেন ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। নাকি কয়েক মুহূর্ত লাগলো ওর বুঝতে ভয়াবহ ভূমিকম্প শুরু হয়েছে। মন্দিরটা দুলছে। ও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, স্যার স্যার চলুন তাড়াতাড়ি, বোধহয় ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে স্যার। ও প্রায় একরকম টেনে হিঁচড়ে বিনায়ক স্যারকে নিয়ে প্রায় হোঁচট খেতে খেতে বরফের ওপর পিছলে পিছলে ছোটার চেষ্টা করতে লাগলো। প্রবল দুলুনি শুরু হয়েছে চারপাশে। হঠাৎ ওরা পিছলে গেল। মাটিতে গড়িয়ে গড়িয়ে কত দূর চলে গেল বোঝার আগেই মাথার ব্যথার জায়গাটাতে আবার কিছু একটা এসে লাগলো। বিনায়ক স্যারের হাত ছাড়িয়ে ও আরো আরো নিচের দিকে পড়তে পড়তে বুঝতে পারল স্যার চিৎকার করে ডাকছেন, রণজয়। এরপর আর ওর কিছুই মনে নেই। যখন ওর চোখ খুলল ও বুঝতে পারল ও শুয়ে আছে হাসপাতালের বিছানায়। মৃদু একটা আলো জ্বলছে আর ওর পায়ের দিকে বসে ওর দিকে তাকিয়ে আছে প্রীতি। ওর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন কেমন লাগছে? রণজয় বলল, হ্যাঁ ভালো। স্যার স্যার কোথায়? স্যার ভালো আছেন। কয়েকদিন ধরে তো একদম নড়ানো যায়নি, হাসপাতালেই ছিলেন রাত দিন। আজ আমি জোর করে ওনাকে হোটেলে বিশ্রাম নিতে পাঠিয়েছি। আমি কতদিন ধরে? ওর কথা শেষ হতে না হতেই ডাক্তারবাবু কেবিনে এসে ঢুকলেন। কেমন আছেন মিস্টার সেন? আজ প্রায় 2.5 দিন পরে আপনার জ্ঞান ফিরল। উত্তরাখণ্ডের এই ধরনের ভয়ানক ভূমিকম্প এর আগে আর কখনো দেখা যায়নি। ঈশ্বরকে ধন্যবাদ জানান, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরেছেন আপনি, সেই সঙ্গে আপনার স্ত্রী আর স্যারকেও। স্যার না থাকলে ওখান থেকে আপনাকে রেস্কিউ করা সম্ভব হতো না। আর আর আপনার স্ত্রীর অসম্ভব মনের জোর, হ্যাঁ ওটাই বোধহয় আপনাকে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে আসতে বাধ্য করেছে। পরদিন আরো কিছু ওষুধপত্র দিয়ে রণজয়কে ছুটি দিয়ে দিল হাসপাতাল। আর তার 2 দিন পরে ফ্লাইট ধরে সোজা কলকাতায়। সেদিন অফিস থেকে ফিরে বিনায়ক স্যারের ফ্ল্যাটে গেল রণজয়। স্যারই ফোন করে আসতে বলেছিলেন। সুজিতের খুব ইচ্ছে ছিল পুরো ঘটনাটার ল্যাজা মুড়ো শোনার, কিন্তু কোনো একটা কেস নিয়ে এতই নাজেহাল অবস্থা, থানা থেকে বেরোতেই পারল না। রণজয় কলিং বেল টিপতেই স্যার দরজা খুলে দিলেন। কফি পট থেকে কিছুটা কফি কাপে ঢেলে দিয়ে ওর দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও। রণজয় বলল, হ্যাঁ খাচ্ছি। আপনাকে একটা কথা বলার আছে। সুবীরেশ বাবুর বডি পাওয়া গেছে। মুখটা একদম থেঁতলে গিয়েছিল। পকেটে আইডি কার্ড দেখেই শনাক্ত করা গেছে। খবরটা একটু আগে আমাকে সুজিত দিল। দুঃখের ব্যাপার হলো যে এত কষ্ট করে যে অসাধারণ জিনিসটা উদ্ধার করলাম সেটা আর সবার চোখের সামনে আনতে পারলাম না। এটা একটা বড় ক্ষতি। বিনায়ক স্যারও কফি খাচ্ছিলেন। ধীরে ধীরে সেটা টেবিলে নামিয়ে রেখে বললেন, ব্যাপারটা হওয়ারই ছিল রণজয়। আমি জানতাম এমন কিছু একটা হবে, যদিও আমি অন্ধ কুসংস্কারে বিশ্বাস করি না, তো এটাতে বিশ্বাস করি। তোমাকে প্রথম থেকে খুলে বলি রণজয়, রাজা আর আমি কলেজের সময়ের বন্ধু। ওর সঙ্গে নিয়মিত সব কথাই শেয়ার হতো। বুঝতেই পারছো, একা থাকি, বন্ধু বান্ধব বিশেষ নেই আমার।
রাজা মানে সুবীরেশ এক সময় আমায় একটা কথা বলে, এই পাশুপদ অস্ত্র বা মহাভারতে বর্ণিত যা যা অস্ত্র রয়েছে সবই গোছানো রয়েছে এই ভারতেরই বিভিন্ন জায়গায়। যা মূল মহাভারতে বিমান পর্ব বলে একটা পর্ব ছিল তাতে উল্লেখ করা রয়েছে, কিন্তু পরে তা বাদ দিয়ে দেওয়া হয়। বুঝতেই পারছ, মহাভারত একদিনে লেখা হয়নি এবং এটা শতাব্দীর পর শতাব্দী ধরে ধীরে ধীরে একটার পর একটা পর্ব জুড়ে জুড়ে লেখা হয়েছে এবং সঙ্গত কারণে বিমান পর্ব বাদ দেওয়া হয়েছে। আসলে এই অস্ত্র শস্ত্র সবগুলোই এক একটা নিউক্লিয়ার ওয়েপেন। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে এগুলোর অস্তিত্ব বর্তমান। আর শুধু অস্ত্র না, মহাভারতকে ডিকনস্ট্রাক্ট করলে বহু তথ্য বেরিয়ে আসে যে এখনকার এই এত আধুনিক যুগেও বিস্ময়কর। যাই হোক, ওর এই কথাটা আমাকে ভাবিয়ে তুলেছিল। সেই জন্য দিন রাত এক করে আমি অনেক তথ্য জোগাড় করেছিলাম। তার সঙ্গে নতুন নতুন মাত্রা যোগ করেছিল কলেজ স্ট্রিটে পাওয়া সেই পুরনো এবং অতি রহস্যময় পুঁথিটা। অনেকগুলো খণ্ড দিয়ে একটা পুঁথি জোড়া হয়েছিল। সেটা পরে আমি জানতে পারি পাশুপদ অস্ত্র কোথায় রাখা আছে। ব্যাপারটা আমি রাজাকে বলি। ওটাই আমার একটা ভুল ছিল। আমি লক্ষ্য করেছিলাম ব্যাপারটা নিয়ে রাজার ইন্টারেস্ট রাতারাতি বেড়ে উঠেছে। ও বারবার জানতে চায় কিভাবে ওটা উদ্ধার করা যেতে পারে। আমার মনে দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে এবং আমি এই ব্যাপারে ওকে এড়িয়ে যেতে থাকি। একদিন রাজা আমার ফ্ল্যাটে আসে এবং রীতিমতো হুমকি দিতে থাকে যদি আমি তাকে এই ব্যাপারে কিছু না বলি তাহলে ব্যাপারটা অন্যদিকে মোড় নেবে। রাজি না হওয়ায় রাজা আমাকে কিডন্যাপ করে এই উত্তরাখণ্ডের কোথাও একটা লুকিয়ে রাখে। রণজয় বলল, মিস্টার দত্ত কিভাবে আপনাকে ফ্ল্যাট থেকে কিডন্যাপ করে সে ব্যাপারে কিছু বলতে পারবেন? আমার সেভাবে কিছু আর মনে নেই, শুধু মনে হয় ক্লোরোফর্ম দিয়ে আমার নাকে চেপে ধরেছিল। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। যখন জ্ঞান ফেরে তখন আমি অলরেডি একটা কাঠের ঘরে শুয়ে মানে উত্তরাখণ্ডে চলে এসেছি। কোথায় যে ছিলাম সেটাও আমি ঠিক জানি না। যাক, তারপর ওখান থেকে কৌশলে পালিয়ে আসতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। সেই যাত্রায় সেখান থেকে আমায় এক সাধু উদ্ধার করেন। প্রথমে আমার কিছুই মনে ছিল না, পরে পরে আমার সব মনে পড়ে। তারপর তোমাদের সঙ্গে দেখা হলো। আমার দৃঢ় বিশ্বাস ছিল, আর যেই বিশ্বাস করুক, রাজা বিশ্বাস করেনি যে আমি খাদে পড়ে মারা গেছি। তারপরও নিঃসন্দেহে আমায় অনুসরণ করেছে। আর তারপর তো সবই তোমার জানা। রণজয়ের কফি শেষ হয়ে গিয়েছিল। সে বলল, আমার অনেক কিছুই জানা হলো না স্যার। কয়েকটা প্রশ্ন আমি আমার তরফ থেকে আপনাকে জিজ্ঞেস করতে চাই। আপনি যখন কিডন্যাপড হয়ে যান তখন আমি আপনার ঘর থেকে একটা জিনিস খুঁজে পাই। সেটা থেকেই বুঝতে পেরেছিলাম যে আপনি... রণজয়ের কথা শেষ না করতে দিয়ে বিনায়ক স্যার বললেন, তুমি কি বলতে চাইছো আমি তা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি ইলুমিনাতেরই একজন মেম্বার, আর সেই কারণেই এই ধরনের কোনো তথ্য বা সত্যতা লুকিয়ে রাখতে বদ্ধপরিকর। এবং তুমি বুঝতেই পারছো তার যৌক্তিকতা কতটা। কারণ এই ধরনের নিউক্লিয়ার ওয়েপেন যদি রাজা বা এই ধরনের কোনো মানুষের হাতে চলে যায় তাহলে তার ফল কতটা খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না। রাজা সব জানলেও এটা জানতে পারেনি যে সবকিছুর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। পাশুপদ অস্ত্র ওখান থেকে ওভাবে আনা যাবে না, সেটারও একটা নির্দিষ্ট পদ্ধতি পুঁথির একেবারে শেষ খণ্ডে লেখা রয়েছে। আর পাশুপদ অস্ত্রকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করার কথা বিস্তারিত বলা আছে। তবে পুরো ব্যাপারটা একটা ভাগ আছে, সেটা হলো মনের সাহায্যে, কথার সাহায্যে, চোখের সাহায্যে অথবা ধনুকের সাহায্যে অস্ত্রটিকে অ্যাক্টিভ করা সম্ভব। আর সেটাই আমি করেছিলাম। এক্ষেত্রে যে অ্যাক্টিভ করে তারও প্রাণে ঝুঁকি থেকে যায়। পুরোটাই ভাইব্রেশন। তোমাকে যখন জ্যাক এসে মাথার পিছনে আঘাত করলো তখন থেকেই আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম। হয়তো তুমি আগাগোড়া লক্ষ্য করে থাকবে আমি প্রথমে প্রায় পুরোটা সময় চুপ করেছিলাম। আসলে পাশুপদ অস্ত্র অ্যাক্টিভ করছিলাম, যার ফলে মাটিতে ভাইব্রেশন শুরু হয় এবং ভূমিকম্প শুরু হয়। যে একবার রাজা কেউ আর বেঁচে নেই। ভূমিকম্পের ফলে পাশুপদ অস্ত্রের সাথে ওরাও চাপা পড়ে কতটা তলিয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এ বিষয়ে আমি নিশ্চিত। সৃষ্টির রহস্যের কিছু কিছু ব্যাপার গোপন থাকাই ভালো। রণজয় ভাবছিল তারককে এই সুবীরেশ দত্তই খুন করেছিল, কারণ ব্যাপারটা তারক বুঝতে পেরেছিল। সেটাই হয়তো বলার জন্য সুজিতকে ফোন করেছিল, আর ঠিক সেই কারণেই তারককে খুন হতে হয়। একটা ব্যাপার ও বুঝতে পারছে, মহাভারত রহস্য বোধ হয় এখানেই শেষ নয়, আরো অনেক অনেক বাকি।
বিনায়ক স্যারের কথা শুনে এটা বোঝা যাচ্ছে স্যার আরো আরো অনেক রহস্য উদ্ঘাটন করবেন এই ব্যাপারে। তবে একটা ব্যাপারও খোঁজ পেল না, সেটা মহাকুম্ভের মেলায় ও ঠিক বিল্টুকে দেখেছিল, পরে আর তাকে খুঁজেই পেল না। ও দেখেছিল মা কত কাঁদতেন বিল্টুর জন্য। সেই রহস্যের উদ্ঘাটন তো তাকেই করতে হবে। আবার যেতেই হবে উত্তরাখণ্ডের নাম না জানা সেই পাহাড়ে। খুঁজে বের করতেই হবে তার ছোট ভাইকে। শেষ হল লেখিকা শতরূপা শাসমলের কলমে রণজয় সিরিজের চতুর্থ গল্প পাশুপথ রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পের গল্প পাঠে ছিলেন অভিক, গল্পে রণজয়ের চরিত্রে সৌমদ্বীপ, প্রীতির চরিত্রে বর্ণিশা, সুজিতের চরিত্রে সায়ন্তন, বিনায়ক এবং মোহনের চরিত্রে কুমারজিৎ, তারক এবং গুন্ডার চরিত্রে রমাকান্ত, সাংবাদিক এবং চা দোকানদারের চরিত্রে আমি সৌভিক, সুবীরেশ এবং বই দোকানদারের চরিত্রে মৈনাক, চিরঞ্জীব এবং গুন্ডার চরিত্রে দিব্যেন্দু, রিনির চরিত্রে রূপাঞ্জনা, মাসিমার চরিত্রে পূজা, তিথির চরিত্রে মৌপিয়া, বিল্টুর চরিত্রে সৌরিশ, আত্মারামের চরিত্রে অভিক। গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সুদেশনা এবং আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে সূর্য। তবে কেমন লাগলো আজকের নিবেদন কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর অবশ্যই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দেবেন। রণজয় সিরিজের বাকি গল্পগুলো না শুনে থাকলে এক্ষুনি ভিজিট করুন চ্যানেলের প্লেলিস্টে। সেখানে রণজয় সিরিজের আলাদা করে একটি প্লেলিস্ট শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।